তুমি কি ভাবছো আমি তোমাকে গ্রহণ করব? ভুলে যেও না, তুমি একটা ড্রাইভার আর আমি প্রধানমন্ত্রীর কন্যা। ফারহান কোনো উত্তর দেয় না, শান্তভাবে খাটের একপাশে গিয়ে বসে পড়ে, সামিয়া থেকে বেশ খানিকটা দূরে। সামিয়া উঠে ফারহানের দিকে এগিয়ে আসে। কি হলো, কথা বলছো না কেন? তুমি কি বোবা নাকি? আমার কথার উত্তর দেওয়ার সাহস নেই তোমার? বাসর ঘরে বেচারা ফারহান তার স্ত্রীর মুখ থেকে এই কথাগুলো আশা করেনি। ফারহান এবার মুখ বন্ধ রাখতে না পেরে শান্ত কণ্ঠে বলে, তোমার কথা বলার অধিকার আছে, কিন্তু আমার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন নেই? তোমার মতো একটা ড্রাইভারের সাথে আমার জীবন কেন জুড়ে দেওয়া হলো সেটি আমি বুঝতে পারছি না। তুমি কি জানো আমার কত বড় অসম্মান হচ্ছে? ফারহান চোখ বন্ধ করে বলে। আমিও জানি এটা তোমার জন্য সহজ নয়। সামিয়া ব্যঙ্গ করে হাসে। ও, তাহলে তো তুমি সবই বোঝো। তাহলে এখানে কি করছো? যাও নিজের ঘরে গিয়ে ঘুমাও, এটা আমার ঘর। এটা এখন আমাদের ঘর, প্রধানমন্ত্রী নিজে বলেছেন। তুমি এত সহজে বিয়েতে রাজি হয়ে গেলে কেন? তুমি তো নাও করতে পারতে। না করার মতো ক্ষমতা আমার ছিল না। ক্ষমতা ছিল না নাকি প্রধানমন্ত্রীর মেয়ে বলে লোভ সামলাতে পারোনি? তোমার প্রতি আমার না আছে লোভ, আর না আছে কোনো ইন্টারেস্ট। এই কথা শুনে সামিয়া আরও রেগে যায়, তার ইগোতে আঘাত লাগে। কি কি বললে তুমি? ইন্টারেস্ট নেই? আমার প্রতি তোমার ইন্টারেস্ট নেই? ওয়াও, হে, বিষয়টাও ইন্টারেস্টিং। তুমি জানো আমার পেছনে কত বড় বড় কোটিপতির ছেলেরা ঘোরে? আমার সাথে বসে শুধু এক কাপ কফি খাওয়ার জন্য লাইন লেগে থাকে। আর তুমি আমার বাবার একজন চাকর হয়ে এত ভাব দেখাচ্ছ? শোনো, আমি কোনো ভাব দেখাচ্ছি না। আর তোমার পেছনে যারা ঘোরে তারা তোমাকে নয়, তোমারই অভিজাত্য আর তোমার দেহের পিছনে ঘোরে। আর আমি ফারহান কোনো দেহের পাগল নই। কি বুঝতে পারছেন না তো? দাঁড়ান, আমি বুঝিয়ে বলছি আসল বিষয়টা। বিকেলে প্রধানমন্ত্রী ভবনের ড্রয়িং রুমে সামিয়া চৌধুরী বান্ধবীদের সাথে হাসছিল। তাদের হাসির শব্দে যেন পুরো ঘরটা ভরেছিল। সামিয়া, আর কত হাসাবি বলতো? আমার তো পেট ফেটে যাচ্ছে। আহারে, তোর কি আর এমন পেট আছে? তোর তো সব ভুঁড়ি আর ভুঁড়ি। তোরা থামবি এবার? প্রধানমন্ত্রীর মেয়ে হয়ে এমন লাড়ে লাপ্পা দেখালে কেমন দেখায় বলতো? হঠাৎ প্রধানমন্ত্রী গম্ভীর মুখে ঘরে ঢুকলেন। তার আগমন দেখে সবার হাসি থেমে যায়। সামিয়া বাবার দিকে তাকায়। সামিয়া, আমি তোর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সামিয়া হতবাক হয়ে উঠে দাঁড়ায়, তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। বিয়ে? আমার? বাবা, তুমি এসব কি বলছো? হঠাৎ করে বিয়ের কথা কেন? হ্যাঁ, বিয়ে, আর পাত্র আমি ঠিক করে ফেলেছি। সামিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, পাত্রকে? তুমি তো অন্তত আমাকে জানাতে পারতে, নাকি এটাও তোমার একতরফা সিদ্ধান্ত? প্রধানমন্ত্রী সামিয়ার দিকে তাকান, তার চোখে দৃঢ়তা। পাত্রের নাম ফারহান, সে আমাদের অফিসের ড্রাইভার। কথাটা শুনে সামিয়া যেন আকাশ থেকে পড়ল। রিনা আর শায়লা একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। সামিয়া তাদের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। সামিয়া রাগে ফসছে। ড্রাইভার? বাবা, তুমি আমার সাথে মজা করছো? আমি প্রধানমন্ত্রীর কন্যা, আর তুমি আমার বিয়ে দিচ্ছ একজন ড্রাইভারের সাথে? কি বলছো এসব? আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু তোর ভালো এটাতেই আছে। তিনি সামিয়ার দিকে তাকান। বাকিটা সময় বলবে। সময় বলবে মানে কি? আমি এই বিয়ে করব না বাবা, অসম্ভব। তোর মতামত জানতে চাইনি, সিদ্ধান্ত জানিয়ে দিলাম। সামিয়া ছোট বোন সামিরা চুপচাপ সব দেখছিল, মুখে এক মৃদু হাসি। সামিয়া রাগে গজরাতে গজরাতে দ্রুত ঘর থেকে চলে যায়। রিনা আর শায়লা তার পিছু নেয়। কয়েক ঘন্টা পর প্রধানমন্ত্রীর বাড়ির গেটে একটি কালো কার এসে থামে। ফারহান গাড়ি থেকে নামে, তার চালচলনে এক অদ্ভুত দৃঢ়তা। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী তাকে ভেতরে নিয়ে আসে। আসুন ফারহান সাহেব, প্রধানমন্ত্রী আপনার জন্যই অপেক্ষা করছেন। ফারহান শুধু মাথা নেড়ে ভেতরে যায়। ড্রয়িং রুমে প্রধানমন্ত্রীর স্ত্রী শাকিলা বেগম আর ওনার সম্বন্ধী মোজাম্মেল হক বসে আছেন। ফারহান চলে এসেছো, বসো বাবা। ফারহান বসে না, শুধু দাঁড়িয়ে থাকে।
তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। শাকিলা বেগম আর মোজাম্মেল হক তাকে ভালো করে দেখে নেয়। শাকিলা বেগম মোজাম্মেল হকের কানের কাছে ফিসফিস করে, দেখো রে মোজাম্মেল, এই পোলাটা নাকি আমাগো সামিয়া জামাই হইব। এক ড্রাইভারের সাথে আমার মাইয়ের বিয়া হইব, ভাবতেই ঘৃণা লাগে। মোজাম্মেল হক ফিসফিস করে বলেন, আপা, টেনশন নিয়েন না। আমি থাকতে এই পোলা আমাকে সম্পত্তির ধারে কাছেও আসতে পারবো না। এই ড্রাইভারকে আমি এমন টাইট দিব যে বাপ বাপ করে পালাবে। ফারহান তাদের ফিসফিসানি শুনতে পায়, কিন্তু তার চোখে কোনো প্রতিক্রিয়া নেই। সামিয়া তখন ঘরে ঢুকে, তার চোখ রাগে লাল। সে ফারহানকে ঘৃণা দৃষ্টিতে দেখে। ফারহান শুধু একবার সামিয়ার দিকে তাকায়, কোনো অভিব্যক্তি নেই। সামিয়া মনে মনে বলে, একটা ড্রাইভার, ওর এত সাহস আমার দিকে এভাবে তাকাচ্ছে, ওকে আমি উচিত শিক্ষা দেব। ফারহান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলে, স্যার, যদি কিছু বলার তাকে বলতে পারেন। শাকিলা বেগম ঠোঁট বাঁকিয়ে বলেন, কি আর বলবো বাবা, জামাই তো সব বোঝে। এখন তো শুধু আনুষ্ঠানিকতা, তাই না জামাই সাহেব? ফারহান কোনো উত্তর না দিয়ে শুধু শাকিলা বেগমের দিকে একবার তাকায়, তারপর আবার নীরব হয়ে যায়। মোজাম্মেল হক ফারহানের দিকে তাকিয়ে মুচকি হাসে। প্রধানমন্ত্রী এবার গম্ভীর মুখে ফারহানের দিকে তাকান। ফারহান, তুমি কি এই বিয়েতে রাজি? আমি জোর করছি না, তবে এটা আমার মেয়ের জন্য ভালো হবে। ফারহান কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে সায় দেয়। তার চোখে এক গভীর রহস্যময়তা। জি স্যার, আমি রাজি। তার এই উত্তরে প্রধানমন্ত্রী কিছুটা স্বস্তি পান, কিন্তু শাকিলা বেগম আর মোজাম্মেল হকের মুখ কালো হয়ে যায়। সামিয়া ফারহানের এই সম্মতি দেখে আরও রেগে যায়। শাকিলা বেগম আস্তে করে মোজাম্মেল হককে বলেন, দেখলি তো লোভী কোথাকার, রাস্তার ফকির একটা, এক কথায় রাজি হয়ে গেল। আমি কাজী সাহেবকে খবর দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন। আর কোনো ড্রামা দেখতে চাই না। এর কিছুক্ষণ পরেই কাজী আসেন। খুব দ্রুতই বিয়ের সব কাজ সম্পন্ন হয়। সামিয়া নিরুপায় হয়ে সব মেনে নেয়, কিন্তু তার চোখে ছিল স্পষ্ট ঘৃণা। ফারহান নির্লিপ্তভাবে সবকিছু পর্যবেক্ষণ করে যায়। রাতের বেলা বাসর ঘরে গোলাপের পাপড়ি দিয়ে সাজানো বিছানা। সামিয়া লাল বেনারসি পরে ঘোমটা টেনে বিছানার একপাশে বসে আছে। তার মন তখন ঘৃণা আর অপমানে পূর্ণ। ঘরের দরজা খুলে ফারহান ভেতরে ঢুকে। সে ধীর পায়ে ভেতরে আসে আর দরজাটা বন্ধ করে দেয়। সামিয়া টের পায়, কিন্তু চোখ তুলে তাকায় না। ফারহান ঘরের একপাশে গিয়ে দাঁড়ায়। সে ঘরের দিকে তাকায়, তারপর সামিয়ার দিকে একবার তাকায়। তার চোখে কোনো আগ্রহ নেই, শুধু এক গভীর শূন্যতা। সামিয়া ঘুমটা তুলে তীব্র কণ্ঠে সে প্রথমে কথাগুলো বলেছিল। সামিয়া এখন ফারহানের এই শান্ত ভাব দেখে আরো উত্তেজিত হয়ে ওঠে। সে আবার বিছানার অন্য পাশে দেওয়ালের দিকে ফিরে শুয়ে পড়ে। ফারহানও আর কোনো কথা বলে না। ঘরের নিস্তব্ধতা তাদের দুজনের ভেতরের মানসিক যুদ্ধকে আরো বাড়িয়ে দেয়। পরের দিন সকালে ডাইনিং টেবিলে নাস্তা চলছে। পরিবেশটা বেশ থমথমে। শাকিলা বেগম আর মোজাম্মেল হক ফারহানের দিকে তাকাচ্ছেও না। সামিয়াও ফারহানের পাশ থেকে দূরে বসেছে। শাকিলা বেগম আস্তে করে মোজাম্মেল হককে বলেন, আমার মেয়েটাকে কিভাবে একজন ড্রাইভারের সাথে বিয়ে দিল, আমার বুক ফেটে যাচ্ছে মোজাম্মেল। আপা, ধৈর্য ধরেন। এই বিয়া এমনিতেও থাকবো না। দেখেন না, পোলাটার চেহারা দেখলেই তো মনে হয় না যে ওর কোনো মুরদ আছে। প্রধানমন্ত্রী চুপচাপ নাস্তা খাচ্ছেন। ফারহানও নিজের প্লেটে মনোযোগ দেয়। নাস্তা শেষ হওয়ার পর সামিয়া দ্রুত উঠে চলে যায়। সামিয়ার বোন সামিরা তার পিছু নেয়। আপু শোন তো, এভাবে পালিয়ে যাচ্ছিস কেন? কি বললি তুই? এই জঘন্য বিয়েটা নিয়ে আর কত কথা শুনবো? কাল রাতেও বাসর ঘর নিয়ে উল্টাপাল্টা জ্ঞান দিয়েছিলি, এখন আবার কি বলবি? সামিরা সামিয়ার হাত ধরে বলে, আপু, হয়তো বাবা কিছু ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয় নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। তুই তো রেগে থাকিস না প্লিজ। দেখ, দুলাভাই দেখতেও এতটা খারাপ না, হ্যান্ডসাম আছে। শুধু ড্রাইভার বলেই তুই ওকে উপেক্ষা করবি? তুই এসব কি বলছিস? বাবা কি পাগল হয়ে গেছে নাকি? আমার জীবনটা শেষ করে দিল, আর ও তোর দুলাভাই হলো কিভাবে? হ্যাঁ না আপু, বাবা তোকে আর আমাকে খুব ভালোবাসেন। বাবা কোনোদিন তোর খারাপ চাইবেন না। তুই শুধু নিজেকে একটু সময় দে। ওদিকে শাকিলা বেগম আর মোজাম্মেল হক ড্রয়িং রুমে বসে ফিসফিস করে কথা বলছে।
জানিস তো মোজাম্মেল, প্রধানমন্ত্রী নাকি সব সম্পত্তি সামিয়ার নামে করে দেবে। তার উপর এই ড্রাইভার যদি এখন জামাই হয়ে বসে থাকে তাহলে তো সব শেষ। হ্যাঁ আপা, আমিও তো সেই চিন্তায় আছি। এই পোলা যদি টিকে যায় তাহলে তো আমাদের কপালে শনি। আমাদের তো একটা প্ল্যান করতে হবে যাতে এই ড্রাইভারকে সরানো যায়। শাকিলা বেগম হাসে। প্ল্যান? আমি তো এখনই একটা বুদ্ধি বের করে ফেলেছি। এই ড্রাইভারকে এমনভাবে ফাঁসাবো যে ওর জীবনে আর কোনো দিন প্রধানমন্ত্রীর বাড়ির আশেপাশেও আসতে পারবে না। কি প্ল্যান আপা, জলদি বলেন। আগে তোকে আমার সাথে থাকতে হবে। এই পোলা আমাদের সম্পত্তি আর ক্ষমতার পথে সব থেকে বড় কাঁটা। একে তো সরাতেই হবে। আমাকে শুধু একটু সময় দে। 2 দিন পর সকালবেলায় প্রধানমন্ত্রীর বাড়ি নাস্তার টেবিলে সামিয়া, শাকিলা বেগম, মোজাম্মেল হক আর ফারহান বসে আছে। সামিয়ার পাশে সামিরাও আছে। শাকিলা বেগম আর মোজাম্মেল হক সুযোগ পেলেই ফারহানকে খোঁচা দিতে ছাড়ে না। শাকিলা বেগম ফারহানের দিকে একবার তাকিয়ে বলে, আহারে জামাই মানুষ, ঠিকঠাক নাস্তা হয়েছে তো, নাকি বাড়ির ড্রাইভারের মতো না খেয়েই দৌড় দিবা? ফারহান কোনো কথা বলে না, শুধু নিজের প্লেটে মনোযোগ দেয়। সে শান্তভাবে নাস্তা খাচ্ছিল। মোজাম্মেল হক মুচকি হেসে বলে, আপা, ড্রাইভার আর জামাইয়ের কি আর তফাতে থাকে নাকি? সবই তো আমাদের টাকায়। ড্রাইভারগিরি করলেও তো পেট ভরছে, তাই না রে ফারহান? ফারহান তাদের দিকে একবারও তাকায় না। সে যেন তাদের কথা শুনতেই পাচ্ছে না। তার চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সামিয়া এটা দেখে আরও রেগে যায়। সামিয়া চামচটা প্লেটে রেখে ঝনঝন শব্দ করে বলে, বাবা, আমার প্লেটের পাশে কি ময়লা রাখা হয়েছে নাকি? প্লেটটা সরাতো, আমি খেতে পারছি না। সামিয়া কথাগুলো ফারহানের দিকে সরাসরি না তাকিয়ে বলে, কিন্তু তার ইঙ্গিত স্পষ্ট। ফারহান তার প্লেট হাতে নিয়ে শান্তভাবে উঠে দাঁড়ায়। জি, সরাচ্ছি। সে কোনো প্রতিবাদ না করে তাদের দিকে একবারও না তাকিয়ে চুপচাপ প্লেট হাতে ডাইনিং রুম থেকে বেরিয়ে যায়। শাকিলা বেগম বিদ্রুপের হাসি হেসে, দেখলি মোজাম্মেল, কি সুবোধ ছেলে, কিছু বললেই অমনি পালায়। আরে আপা, এতেই তো সুবিধা, সহজে কথা শুনলে ঝামেলা কম হয়। সামিয়া দীর্ঘশ্বাস ফেলে। ফারহানকে রাগাতে না পেরে তার মেজাজ আরো খারাপ হয়। সামিরা নীরবে সব দেখছিল। সামিরা আস্তে করে সামিয়াকে বলে, আপু, তুই ওর সাথে এমন করিস কেন রে? বিচারা তো কিছুই বলছে না। আহ সামিরা, তুই থামবি? তুই কি বুঝিস আমার লাইফটা হেল্প করে দিচ্ছে ওই লোকটা? ফারহান হলরুমের এক কোণে গিয়ে দাঁড়িয়েছিল। তার চোখে মুখে নীরবতা যেন এক গভীর সমুদ্রের মতো। সে সবকিছু সহ্য করে যাচ্ছিল, যেন তার সহ্য শক্তি অসীম। দুপুরের পর প্রধানমন্ত্রীর বাড়িতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পুরো বাড়িতে নিস্তব্ধতা নেমে আসে। বাইরে ঝলমলে রোদ জানালা দিয়ে ঘরে ঢুকতে পারছিল না, কারণ পর্দা টানা ছিল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। সামিয়া করিডোর ধরে হাঁটছিল। সে অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে যেতে ধরে। তার হাত থেকে পানির গ্লাস পড়ে যায়। কাঁচ ভাঙার শব্দ হয়। আহ, কে আছো? লাইটটা জ্বালাও, আমি পড়ে যাচ্ছি। ঠিক তখনই অন্ধকারে ফারহান যেন বিদ্যুৎ গতিতে সামিয়ার দিকে এগিয়ে আসে। সে এক হাতে সামিয়ার কোমর ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়, অন্য হাত দিয়ে তার কাচের ভাঙা গ্লাসের টুকরোগুলো থেকে দূরে সরিয়ে রাখে। তাদের শরীর একে অপরের খুব কাছাকাছি চলে আসে। সামিয়া ফারহানের হাতের স্পর্শ অনুভব করে। সামিয়া অবাক হয়ে বলে, তুমি তুমি কিভাবে? ফারহান মুহূর্তেই সামিয়াকে সোজা করে দাঁড় করিয়ে দেয় এবং এক ধাপ পিছিয়ে যায়। তার চোখে মুখে কোনো লোভ বা কামনা ছিল না, শুধু এক ধরনের উদ্বেগ আর কর্তব্যবোধ, যেন সে এটা তার দায়িত্ব হিসেবেই করেছে। ঠিক আছে, তুমি কোথাও লাগনি তো? সামিয়া তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে আশা করেছিল ফারহান হয়তো এই সুযোগে সদ্ব্যবহার করবে, কিন্তু তার চোখে এমন কোনো ইঙ্গিতই ছিল না। ফারহানের এই আচরণ সামিয়াকে হতবাক করে দেয়। সামিয়া ধীরে ধীরে বলে, হ্যাঁ ঠিক আছে। ফারহান আর কোনো কথা না বলে নিচু হয়ে ভাঙা কাচের টুকরোগুলো সরানোর চেষ্টা করে। সে যেন সামিয়ার প্রশ্নের কোনো গুরুত্বই দেয় না। তার এই নির্লিপ্ততা সামিয়াকে আরো বেশি করে ভাবিয়ে তোলে। সামিয়ার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। এই লোকটা কেমন? ওর চোখে কেন কোনো লোভ নেই? ও তো একজন সাধারণ ড্রাইভার, তাহলে কেন?
দূর থেকে প্রধানমন্ত্রীর একজন সহকারী টর্চ লাইট হাতে এগিয়ে আসে। ম্যাডাম, কারেন্ট চলে গেছে, জেনারেটর চালু করেছি। আলো জ্বলে ওঠার আগেই ফারহান দ্রুত কাচের টুকরোগুলো সরিয়ে দিয়ে দূরে সরে যায়। সামিয়া তখনও তার দিকে তাকিয়ে আছে। তার মনে ফারহানকে নিয়ে নতুন প্রশ্ন জাগছে। বিকেলবেলা শাকিলা বেগম আর মোজাম্মেল হক প্রধানমন্ত্রীর বাড়ির বাগানে ফিসফিস করে কথা বলছিল। তাদের মুখে নতুন চক্রান্তের হাসি। মোজাম্মেল, এই ড্রাইভারকে তো কিছুতেই সরানো যাচ্ছে না। এত অপমান করি তবুও সে টিকে আছে। আপা, এবার আমি একটা বুদ্ধি বের করেছি। ওকে দিয়ে এমন সব কাজ করাবো যা ও কোনো দিন করেনি, যাতে সে নিচেই বিরক্ত হয়ে পালায়। কি কাজ? এমন কিছু করবি যাতে ও জব্দ হয়। আজ আমি ওকে স্টোর রুম পরিষ্কার করতে বলবো। ওই রুমের ভেতর কি আছে ও জানে না। অনেক পুরনো জিনিস আছে আর নোংরা। দেখবেন কাজ করতে করতেই ওর নাভির শ্বাস উঠবে। ফারহান পাশ দিয়ে যাচ্ছিল বাগানের স্নিগ্ধ পরিবেশ উপভোগ করার জন্য। মোজাম্মেল হক ফারহানকে ডেকে স্টোর রুম পরিষ্কার করার নির্দেশ দেয়। এই ফারহান, আজ তোর ডিউটি স্টোর রুম পরিষ্কার করা। একদম ঝকঝকে করে রাখবি। প্রধানমন্ত্রীর বাড়ির স্টোর রুম, জানিস তো, পরিষ্কার না হলে কিন্তু খবর আছে। ফারহান কোনো কথা না বলে শুধু মাথা নেড়ে স্টোর রুমের দিকে এগিয়ে যায়। সে শান্তভাবে কাজ শুরু করে। শাকিলা বেগম আর মোজাম্মেল হক দূর থেকে তাকে পর্যবেক্ষণ করে হাসছিল। দেখ মোজাম্মেল কেমন কাদা লাগাচ্ছে, হাতে পায়ে কেমন নোংরা লাগছে, এই তো চাই। কিন্তু ফারহান নীরবে সব কাজ করে যায়। তার চোখে মুখে কোনো বিরক্তি বা ক্লান্তি দেখা যায় না। সে মনোযোগ দিয়ে প্রতিটি জিনিস পরিষ্কার করছিল। মনে মনে বলে, আমাকে দিয়ে কাজ করানো হচ্ছে, দাঁড়াও, খুব তাড়াতাড়ি তোমাদেরও খারাপ সময় আসতে চলেছে। তার নীরবতা শাকিলা বেগম আর মোজাম্মেল হককে আরও হতাশ করে তোলে। সন্ধেবেলা মোজাম্মেল হক আরেকটা ফোন দিয়ে আটে। সে বাড়ির পুরনো দারোয়ান করিমকে ডেকে আনে। এই করিম, একটা কথা শোন। ফারহানের নামে একটা কথা ছড়াবি যে ওনাকে রাতে প্রধানমন্ত্রীর ফাইল চুরি করে দেখার চেষ্টা করে, বুঝলি? করিম ভয়ে ভয়ে বলে, স্যার, এটা তো মিথ্যা কথা। মিথ্যা হোক আর সত্যি হোক, তোকে বলতে হবে। না বললে তোর চাকরি থাকবে না। যা বলছি কর। করিম ভয়ে ভয়ে মাথা নাড়ে। মোজাম্মেল হক করিমকে দিয়ে ফারহানের নামে মিথ্যা অপবাদ ছড়ানোর চেষ্টা করে। ফারহান এসব ফিসফিসানি শুনতে পায়, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। তার চোখে এক লুকানো বুদ্ধিদীপ্ত দৃষ্টি দেখা যায়। সে যেন সবকিছু বুঝে গেছে, কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। গভীর রাত। সামিয়া বিছানায় শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। সে ফারহানের দিকে আর চোখে তাকায়। ফারহান তখন বিছানায় না গিয়ে ঘরের এক কোণে বসে আছে। সে একটি পুরনো মোটা বই পড়ছে। সামিয়া ফারহানকে নিয়ে ভাবে, এই লোকটা কেন এমন? কেন ও আমার কোনো কথায় রেগে যায় না? আমি ওকে এত অপমান করি, কিন্তু ও কেমন পাথর। ও কি আমাকে ঘৃণা করে, নাকি ও মানুষই না? সামিয়ার মনে এক অদ্ভুত কষ্ট হয়। সে আশা করে ফারহান হয়তো রাগ করবে, প্রতিশোধ নিবে, কিন্তু সে কিছুই করে না। সামিয়া ভাবতে থাকে ফারহান হয়তো তাকে পছন্দ করে না। সামিয়া উঠে ফারহানের দিকে তাকায়। সে অবাক হয় যখন দেখে ফারহান যে বইটি পড়ছে সেটি কোনো গল্পের বই নয়। সেটি ছিল দ্য চাণক্য নীতির মতো কোনো পুরনো রাজনীতি, কূটনীতি, দর্শন আর ইতিহাসের বই। কি আশ্চর্য, একজন ড্রাইভার হয়ে এই ধরনের বই পড়ছে। ওর তো থাকার কথা গাড়ি চালানো বা যান্ত্রিক বিষয় নিয়ে। এ তো অন্যরকম কিছু। ফারহান গভীর মনোযোগ দিয়ে বই পড়ছিল। বইয়ের কিছু লাইন সে গুনগুন করে পড়ছিল। ক্ষমতা আর ভালোবাসা দুটি একে অপরের পরিপূরক হতে পারে যদি সঠিক পথে চলে। সামিয়া আরও অবাক হয়। সে ফারহানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফারহানের চোখে মুখে এক গভীর চিন্তার ছাপ। তার এই দিকটা সামিয়ার কাছে একদম অচেনা। সামিয়া যেন নতুন করে ফারহানকে দেখতে পায়। তার ভুল ধারণা ধীরে ধীরে ভাঙতে শুরু করে। ফারহান একজন সাধারণ ড্রাইভার নয়, তার মধ্যে নিশ্চয়ই কোনো গভীরতা আছে। সামিয়ার মনে ফারহান সম্পর্কে নতুন জিজ্ঞাসা তৈরি হয়। এই লোকটা আসলে কে? কেন বাবা ওর সাথে আমার বিয়ে দিল? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ফারহান বইটি বন্ধ করে। সে যেন সামিয়া নীরব উপস্থিতি টের পায়।
সে একবার সামিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসে। সামিয়া তার এই হাসিতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে এবং দ্রুত বিছানায় ফিরে আসে। ফারহান ল্যাম্প নিভিয়ে দেয় এবং ঘর আবার অন্ধকারে ডুবে যায়। তাদের দুজনের মাঝে নীরবতা, কিন্তু সামিয়ার মনে তখন ফারহানকে নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সকালে সামিয়া ফ্রেশ হয়ে রুমে এসে দেখে ফারহান বসে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছে। সামিয়া এটা দেখে অবাক। ফারহান, তুমি কি বাচ্চা নাকি? তোমার এটা কেন মনে হলো? আজকাল বাচ্চাদের মতো এসব গেমও কেউ খেলে নাকি? কাজ নেই তো কি করব? কাজ নেই তাহলে তো তোমাকে কাজই দিতে হয়। আমি দুপুরের দিকে আমার এক বান্ধবীর বাসায় যাব, তোমাকেও সাথে যেতে হবে। ফারহান গেমে মগ্ন হয়ে বলে, তুমি যেভাবে বলে মনে হচ্ছে তুমি আমাকে হুকুম করছো, কিন্তু আমি জানি এটা তোমার মনের কথা নয়। অনিচ্ছার সহিত আমাকে সাথে নিচ্ছ। এটা তুমি চাও বা না চাও আমাকে তোমার সাথে রাখতেই হবে, কারণ এটা যে প্রধানমন্ত্রী শ্বশুর আব্বার হুকুম। এই একদম আমার বাবাকে শ্বশুর আব্বা ডাকবে না, না হলে ভালো হবে না বলে দিলাম। খারাপ কি হবে? জানি না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তোমাকে ভেজা চুলে দেখতে খুব সুন্দর লাগছে। মানে? ভুইয়া। হ্যাঁ, এটা আবার কি? গেম জিতে গেছি। মনে হচ্ছে মাথায় সমস্যা আছে তোমার। সকাল 11টা। বিল্ডিংয়ের গেটে প্রধানমন্ত্রীর প্রোটোকল গাড়ি এসে দাঁড়ায়। সামিয়া আর তার বোন সামিরা তার বান্ধবী রিনার জন্মদিনের পার্টিতে যাচ্ছে। ফারহান ড্রাইভারের আসনে আর সামিয়া পেছনে বসে আছে। সামিয়ার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। সে ফারহানের দিকে আর চোখে তাকায়। এই লোকটাকে সাথে নিয়ে যেতে হবে, ভাবতেই মেজাজ খারাপ হচ্ছে। একটা ড্রাইভার, কি যে হবে, কি করার, প্রধানমন্ত্রীর আদেশ। তোর তারা সেখানে পৌঁছেও যায়। গাড়ি থেকে নেমে সামিয়া দ্রুত পায়ে রিনার ফ্ল্যাটের দিকে হাঁটা দেয়। ফারহান প্রোটোকল টিমের সাথে একটু দূরে দাঁড়িয়ে থাকে। ফ্ল্যাটের ভেতরে তখন গানের শব্দ আর হাসির কলরব। রিনা সামিয়াকে দেখে ছুটে আসে। আরে সামিয়া, তুই এসেছিস? চল চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। সামিয়া ভেতরে ঢুকে। ফ্ল্যাটটা বেলুন আর রং বেরঙের বাতিতে সাজানো। পার্টির মাঝখানে সামিয়া যখন রিনার সাথে কথা বলছিল, তখন কিছু বান্ধবী ফারহানের দিকে ইঙ্গিত করে ফিসফিস করছিল। আরে, প্রধানমন্ত্রীর মেয়ের সাথে যে ছেলেটা এসেছে, কি হ্যান্ডসাম! আরে, ও তো ওদের ড্রাইভার। আমি দেখেছি আগে, কিন্তু ড্রাইভার হলেও কি সুন্দর দেখতে। ভাবা যায়, এত সুন্দর ড্রাইভার! উফ, আমার যদি আমার একটা ড্রাইভার থাকতো। ফারহান তখনও প্রোটোকল টিমের সাথে একটু দূরে দেওয়ালের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার আকর্ষণ যেন সবার চোখ টানছিল। কিছু সাহসী মেয়ে ফারহানের দিকে এগিয়ে যায়। একটি মেয়ে হাসি মুখে ফারহানের দিকে এগিয়ে গিয়ে বলে, এই যে ভাইয়া, আপনি বুঝি ম্যাডামের ড্রাইভার? ফারহান মেয়েটির দিকে তাকায়। তার মুখে কোনো হাসি নেই, শুধু এক ধরনের শান্ত ভঙ্গি। জি বলুন। আহা, এত গম্ভীর কেন? ম্যাডাম কি আপনাকে হাসতে বারণ করেছে? চলুন না, একটু গল্প করি। জন্মদিনের পার্টি, একটু হাসি ঠাট্টা তো চলতেই পারে, তাই না? মেয়েটি ফারহানের সাথে আরো কথা বলার চেষ্টা করে, একটু ঘনিষ্ঠ হওয়ার ভঙ্গি করে। ফারহান শুধু মাথা নেড়ে উত্তর দেয়, কোনো উৎসাহ দেখায় না। কিন্তু এই দৃশ্যটা সামিয়া চোখে পড়ে যায়। সে দূর থেকে দেখে যে ফারহানের চারপাশে কিছু মেয়ে জটলা করে হাসাহাসি করছে। সামিয়া মনে মনে রাগে ফুঁসছে। এই ড্রাইভারের এত সাহস, আমার সামনে অন্য মেয়ের সাথে লাইন মারছে। ছি, এত সস্তা নাকি ও? কিন্তু আমি কেন রেগে যাচ্ছি? আমার তো এসব দেখে খুশি হওয়ার কথা। সামিয়ার ইগো তাকে বাধা দেয় সরাসরি ফারহানের কাছে যেতে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে এসব দেখে তার কোনো রাগ হওয়া উচিত নয়। সামিয়া সামিরার দিকে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলে, দেখ সামিরা, তোর এই ড্রাইভার ভাইয়া কেমন মেয়েদের সাথে ভাব মারছে। ছি, কি অসভ্য। সামিরা ফারহানের দিকে তাকায়। ফারহান তখনও শান্ত ভঙ্গিতে মেয়েদের সাথে কথা বলছিল। কেন আপু, কি হয়েছে? ওরা তো শুধু কথা বলছে, আর বিচারে তো কোনো পাত্তাই দিচ্ছে না। পাত্তা দিচ্ছে না মানে? দাঁড়া, আমি দেখাচ্ছি ওকে পাত্তা দেওয়া কাকে বলে। সামিয়ার ইগো তাকে সরাসরি প্রতিবাদ করতে দেয় না। সে এমনভাবে কথা বলে বা এমনভাবে আর চোখে তাকায় যেন বোঝাতে চায় সে ফারহানের এই আচরণ সহ্য করতে পারছে না। সামিয়া শায়লার দিকে তাকিয়ে
একটু উঁচু গলায় বলে, শাইলা দেখ তো, আজকালকার ড্রাইভারগুলো কি স্মার্ট হয়ে গেছে, নিজেদের জায়গা ভুলে যায়। তার কথাগুলো ফারহানের কানে যায়, কিন্তু ফারহান কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে শান্তভাবে মেয়েগুলোর প্রশ্নের উত্তর দিতে থাকে, কিন্তু তার চোখে মুখে কোনো আগ্রহ দেখা যায় না। সামিয়া তার এই নির্লিপ্ততা দেখে আরও বেশি বিরক্ত হয়, কিন্তু তার মনে এক অদ্ভুত জ্বালাও অনুভব করে। জন্মদিনের পার্টি শেষ করে সামিয়া ও ফারহান বাড়িতে ফিরে। তখন রাত গভীর। সামিয়া তখনও ফারহানের পার্টিতে মেয়েদের সাথে কথা বলার দৃশ্যটা ভুলতে পারেনি। তার মনে এক চাপা রাগ আর অস্থিরতা কাজ করছে। সামিয়া ঘরে ঢুকে নিজের ড্রেসিং টেবিলে বসে চুল আঁচড়াচ্ছিল। ফারহান চুপচাপ ঘরের অন্য পাশে বসে একটা বই পড়ছিল। নীরবতা ভেঙে সামিয়া হঠাৎ বলে ওঠে, পার্টিতে খুব মজা হচ্ছিল তাই না, বিশেষ করে মেয়েদের সাথে? ফারহান বই থেকে চোখ তুলে সামিয়ার দিকে তাকায়। তার চোখে প্রশ্ন। মজা? তুমি কিসের কথা বলছো? আহ, এমন ভান করছো যেন কিচ্ছুই বোঝো না। কিছু মেয়ে তো তোমার পেছনে লেগেই ছিল, আর তুমিও তো বেশ পাতা দিচ্ছিলে তাই না? সামিয়ার কণ্ঠে স্পষ্ট ঈর্ষা। ফারহান মৃদু হাসে, কিন্তু সেই হাসিতে কোনো বিদ্রুপ নেই, শুধু এক অদ্ভুত শান্ত ভাব। তুমি ভুল বলছো সামিয়া। ওরা শুধু জানতে চাইছিল আমি আপনার কি হই আর কেন আমি দাঁড়িয়ে আছি। আর তুমি কি বললে? বললে যে তুমি আমার ড্রাইভার। তা তো তোমাকে ওরা ছাড়লো না কেন? সামিয়া উঠে ফারহানের দিকে এগিয়ে আসে। ফারহান উঠে দাঁড়ায় সামিয়ার একদম সামনে। তাদের মধ্যে অল্প দূরত্ব। আমি কি বলবো, সত্যিটা বললাম, কিন্তু ওদের উদ্দেশ্য ভিন্ন ছিল। আমি তাদের বাধা দেইনি। দাওনি? মনে তো হলো বেশ দিচ্ছিলে। ফারহান তার হাতটা আলতো করে সামিয়ার হাতের উপর রাখে। সামিয়া চমকে ওঠে। তাদের মধ্যে এই প্রথম এমন স্পর্শ। সামিয়ার সারা শরীর শিরশির করে ওঠে। ওরা যাই ভাবুক বা যাই করুক, আমার চোখ কেবল একজনকে খুঁজছিল, সামিয়া। আর আমার মন জানে আমার জায়গা কোথায়। সামিয়া ফারহানের দিকে তাকায়। তার চোখে এক অদ্ভুত মাদকতা। ফারহানের চোখে এমন কিছু ছিল যা সামিয়াকে স্তব্ধ করে দেয়। তার সমস্ত রাগ বিরক্তি যেন নিমিষে উধাও হয়ে যায়। তুমি তুমি কি বলতে চাইছো? আমি শুধু বলতে চাইছি তোমার পাশে থাকতে পারলেই আমার চলে। অন্য কোনো মেয়ের দিকে তাকানোর প্রয়োজন আমার নেই। ফারহান তার হাতটা আলতো করে সামিয়ার হাতের উপর থেকে সরিয়ে নেয়। তাদের মধ্যকার এই ছোট্ট স্পর্শ আর ফারহানের গভীর কথা সামিয়ার মনে এক অদ্ভুত ঢেউ তোলে। সামিয়া ফারহানের এই নতুন রূপ দেখে বিস্মিত হয়। তার মনে ফারহানের প্রতি বিদ্বেষ কমে গিয়ে এক অদ্ভুত টান অনুভব করে। এই প্রথমবার সামিয়া ফারহানকে নিয়ে ভিন্নভাবে চিন্তা করে। তাদের সম্পর্কের মোড় যেন এই ছোট্ট মুহূর্তেই ঘুরে যায়। কিছুক্ষণ পর সামিয়া বিছানায় শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। তার মন জুড়ে কেবল ফারহানের গত রাতের সেই অদ্ভুত নীরবতা, তার বই পড়া আর আজকের পার্টি থেকে নিয়ে এই পর্যন্তের দৃশ্যগুলো ঘুরপাক খাচ্ছে। ফারহান মেঝেতে পাতা ফ্লোর ম্যাটে শুয়ে আছে, দেওয়ালের দিকে মুখ করে। সামিয়া কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ তার অস্থিরতা বেড়ে যায়। সে বিছানা ছেড়ে উঠে আবার ফারহানের কাছে যায়। সামিয়া আস্তে করে ডাকে, ফারহান, ফারহান, শুনছো? ফারহান পাশ ফিরে চোখ খুলে সামিয়ার দিকে তাকিয়ে। তার চোখে কোনো বিরক্তি নেই, বরং এক ধরনের শান্ত প্রশ্নবোধক দৃষ্টি। কিছু বলবে? সামিয়া একটু ইতস্তত করে বলে, তুমি কেন এমন? কেন তুমি আমার কোনো কথাই রেখে যাও না? আমি তোমাকে এত অপমান করি, ড্রাইভার বলি, তবুও তুমি কিচ্ছু বলো না। তুমি কি আমাকে ঘৃণা করো ফারহান? তার কণ্ঠে কিছুটা হতাশা আর বেদনা মিশে আছে। ফারহান উঠে বসে, তার দৃষ্টি শান্ত গভীর। ঘৃণা কেন করব? আমি জানি এই বিয়ে তোমার উপর চাপানো হয়েছে। তুমি আমাকে মেনে নিতে পারো না, এটা স্বাভাবিক। তোমার জায়গায় আমি থাকলে হয়তো এমনটাই করতাম। সামিয়া তার দিকে অবাক হয়ে তাকায়। ফারহানের চোখে কোনো ছল চাতুরি নেই, শুধু সরল স্বীকারোক্তি। কিন্তু তুমি কেন মেনে নিলে? কেন আমাকে বিয়ে করলে? প্রধানমন্ত্রীর বাবা জোর করেছেন তাই, নাকি তোমার অন্য কোনো মতলব ছিল? তার কণ্ঠে সন্দেহ আবার উকি দেয়। ফারহান দীর্ঘশ্বাস ফেলে, মতলব? কিসের মতলব? আমি তোমার শরীর চাই না সামিয়া, আর প্রধানমন্ত্রীর ক্ষমতা বা টাকা কোনোটাই আমার লক্ষ্য নয়। যদি তাই হতো তাহলে বাসর করেই তুমি আমার অন্য রূপ দেখতে পারতে।
সামিয়া তার কথা শুনে স্তম্ভিত হয়ে যায়। ফারহান এতটা স্পষ্টবাদী হবে সামিয়া ভাবতে পারেনি। আমি শুধু তোমার সম্মান চাই সামিয়া। এই বিয়েটা তোমার কাছে কতটা অসম্মানের তা আমি বুঝি, তাই আমি কখনোই তোমার সম্মানকে আঘাত করবা না। আমার কাজ শুধু চুপ করে দেখা আর পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। কিন্তু কেন? তুমি তো একজন পুরুষ। একজন পুরুষ হয়ে তুমি আমাকে উপেক্ষাও করেছো। আমি কি কোনো কিছু মানা করেছি? আমার প্রতি কি তোমার কোনো অনুভূতিও নেই? নাকি তুমি তুমি পুরুষই না? সামিয়ার প্রশ্নটা সরাসরি তার পৌরুষকে আঘাত করে। ফারহান সামিয়ার দিকে স্থির দৃষ্টিতে তাকায়। তার চোখে এক মুহূর্তের জন্য যেন বিদ্যুৎ চমকে যায়, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নেয়। পুরুষত্বের সংজ্ঞা শুধু শারীরিক ক্ষমতা নয় সামিয়া। পুরুষত্ব মানে সম্মান দেওয়া, রক্ষা করা আর প্রয়োজনে নিজেকে গুটিয়ে রাখা। আমি তোমাকে ভালোবাসি না সেটা সত্যি, কিন্তু আমি তোমাকে অসম্মান করতে পারি না। তোমার সম্মান যদি আমার চুপ থাকার উপর নির্ভর করে তাহলে আমি চুপ থাকতে রাজি। সামিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ফারহানের এই উত্তর সামিয়াকে গভীর চিন্তায় ফেলে দেয়। তার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করে, যার সে আগে কখনো অনুভব করেনি। সে ফারহানের দিকে তাকিয়ে থাকে। মনে মনে তার সম্পর্কে হাজারো প্রশ্ন জাগে। ফারহান যেন তার সমস্ত ভুল ধারণা ভেঙে দিচ্ছে। এই লোকটা তো অন্যরকম। এর কথাগুলো কেন এত সত্যি মনে হচ্ছে? তবে কি আমি ভুল করেছিলাম? আমার ইগোর জন্য নিজে থেকে বলতে পারছি না। সেও তো একটু জোর করতে পারতো। আমি কি না করেছি নাকি যে আমার সাথে কিছু করো না, আমার সাথে ঘুমাবে না? বিয়েটা যেভাবে হোক যেহেতু হয়েই গেছে, এখন তো আর এসব ভেবে লাভ নেই। এটা তার হক, আদায় করে নিলেই তো হয়। ফারহান উঠে ধীরে ধীরে বিছানার দিকে যায়। অনেক রাত হয়েছে, ঘুমানোর চেষ্টা করো সামিয়া। বলে সে সোফার উপর শুয়ে পড়ে প্রতিদিনের মতো। সামিয়া কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ফারহানকে নিয়ে তার মনে নতুন করে ভাবনা শুরু হয়। পরের দিন সকালে ফারহান প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসে তার ব্যক্তিগত কাজে। সে একটি রিকশা ডেকে পুরান ঢাকার পুরনো এক গলিতে যায়। গলির শেষে একটি জীর্ণ কিন্তু ঐতিহ্যবাহী পুরনো বাড়ির সামনে সে থামে। বাড়িটি একসময় হয়তো বেশ জাঁকজমক ছিল, কিন্তু এখন তাতে অবহেলার ছাপ স্পষ্ট। ফারহান গেট খুলে ভেতরে ঢোকে। তার চোখে মুখে এক ধরনের বিষণ্ণতা। ধুলো মাখা ঘরগুলোতে স্মৃতি খেলা করছে। ফারহান একটি নির্দিষ্ট কক্ষের দিকে যায়। কক্ষের দেওয়ালে কয়েকটি পুরনো ছবি টাঙানো। সে একটি ফ্রেম করা ছবির সামনে দাঁড়ায়। ছবিটি ছিল তার বাবার, যিনি দেখতে বেশ প্রভাবশালী এবং একজন রাজনৈতিক নেতা। সেই ছবিতে ফারহানের বাবা হাসি মুখে প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে আছেন। ফারহানের চোখ ছবিতে আটকে যায়। বাবা, তুমি জানো ওনার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছেন। আসল সত্যটা আমি জানি না উনি কেন এমন করলেন। তার চোখে এক ঝলক প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তার বাবার সেই ক্ষমতাশালী ছবি আর বর্তমানে তার ড্রাইভারের জীবন, এই বৈপরীত্য তাকে এক মুহূর্ত অস্থির করে তোলে। তার হাতটা মুঠি পাকিয়ে আসে। আমি পারতাম সব শেষ করে দিতে, কিন্তু না। সেই প্রতিশোধের ঝলক মুহূর্তে মিলিয়ে যায়। তার জায়গায় এক গভীর বিষণ্ণতা আর ভালোবাসার প্রতিচ্ছবি দেখা যায়। সে ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বাবার আদর্শ ছিল ভালোবাসা, ক্ষমা। আমি সেই পথে চলবো। সে ঘরটা চারপাশ ভালো করে দেখে। দেওয়ালে কিছু পুরনো খবরের কাগজের কাটিং। সেখানে ফারহানের বাবার রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করা হয়েছে। কিছু কাটিংয়ে প্রধানমন্ত্রীর সাথে তার বাবার গভীর বন্ধুত্বের কথাও লেখা আছে। ফারহান একটি পুরনো চিঠি হাতে নেয়, যেটি তার বাবা লিখেছিলেন। ফারহান, মনে রাখবে, ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা চিরস্থায়ী। ঘৃণা দিয়ে কিছু জয় করা যায় না, জয় করতে হয় ভালোবাসা দিয়ে। ফারহানের চোখ ছলছল করে ওঠে। সে চিঠিটা আলতো করে পকেটে রাখে। ফারহান কেবল একজন ড্রাইভার নয়, তার পেছনে এক গভীর ও প্রভাবশালী অতীত লুকিয়ে আছে। তার এই নীরবতা আর সহনশীলতা হয়তো তার বাবার আদর্শেরই প্রতিফলন। এদিকে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত অফিসে গভীর চিন্তায় মগ্ন। তার সামনে চায়ের কাপ, কিন্তু তিনি তা ধরছেন না। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। তিনি তার একজন বিশ্বস্ত সহযোগী রফিক সাহেবের সাথে ফোনে কথা বলছেন। রফিক, তুমি ফারহানের গতিবিধির উপর নজর রাখছো তো? ও কি সব মেনে নিয়েছে? জি স্যার, ফারহান সাহেব খুব শান্ত আছেন, কোনো সমস্যা করছেন না, আর আচরণ একেবারেই স্বাভাবিক। প্রধানমন্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বলেন, তার নীরবতা আমাকে বেশি চিন্তায় ফেলে। সে এত সহজে কিভাবে সব মেনে নিল?
নাকি এটা তার কোনো চাল? স্যার, আমি তো কোনো অস্বাভাবিক কিছু দেখছি না। তিনি শুধু নিজের মতো থাকছেন, কোনো প্রতিবাদ করছেন না। আমার ভয় হয় রফিক। আমি জানি তার অতীত, তার বাবার সাথে আমার সম্পর্ক, সেই পুরনো ভুল সব মনে পড়লে বুকের ভেতরটা কেমন যেন করে। স্যার, আপনি কি মনে করেন সে প্রতিশোধ নিতে পারে? জানি না রফিক, জানি না। ওর চোখে আমি একবার প্রতিশোধের আগুন দেখেছিলাম, কিন্তু পরক্ষণেই সেটা কেমন যেন শান্ত হয়ে গেল। এই ছেলেটা অন্য ধাতুতে করা। আমার ভুলের সংশোধন একমাত্র এই পথেই সম্ভব। আপনি কি ফারহান সাহেবকে সব খুলে বলবেন স্যার? তার বাবাকে নিয়ে যা হয়েছিল? সময় আসেনি রফিক, সময় এলে সে নিজেই সব জানতে পারবে। আর সামিয়াও হয়তো বুঝবে। এই বিয়েটা হয়তো সামিয়ার জন্যই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আপনার সিদ্ধান্তই চূড়ান্ত স্যার, আমি সব দিক থেকে নজর রাখছি। প্রধানমন্ত্রী ফোনটা রেখে দেন। তিনি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করেন। তার মুখে অতীতের ভুলের ছাপ স্পষ্ট। তার এই বিয়ে দেওয়ার পেছনে যে এক গভীর পরিকল্পনা আর ভুলের প্রায়শ্চিত্ত লুকিয়ে আছে। আশা করি সব ঠিক হয়ে যাবে। আমার মেয়েটা আর ফারহান, ওরা যেন ভালো থাকে। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি খুব একা বোধ করেন। পরের দিন সকালে সামিয়া ফারহানের দিকে তাকায়। ফারহান তখন নাস্তার জন্য তৈরি হচ্ছে। সেই রাতে ফারহানের বলা কথাগুলো সামিয়ার মনে গেঁথে আছে। তার মনে ফারহানকে নিয়ে নতুন প্রশ্ন জাগছে। সে আর ফারহানকে কেবল একজন ড্রাইভার হিসেবে ভাবতে পারছে না। আমি ভুল করেছিলাম। এই লোকটা অন্যরকম। ওর চোখে লোভ নেই, বরং সম্মান। কিন্তু কেন কেন বাবা ওকে বিয়ে করতে বাধ্য করলো? এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? ফারহান পোশাক পরতে পরতে রুম থেকে বেরিয়ে যায়। সামিয়া বিছানায় বসে থাকে। তার কৌতূহল বাড়তে থাকে। সে জানে এ বাড়িতে এমন একজন মানুষ এসেছে যার গভীরতা সাধারণের চেয়ে অনেক বেশি। আমাকে এর ব্যাপারে জানতে হবে। কেন বাবা আমাকে ওর সঙ্গে বিয়ে দিল? আর কেন ও এত শান্ত, এত রহস্য কেন ওর জীবনে? সামিয়া বিছানা থেকে উঠে দাঁড়ায়। সে সিদ্ধান্ত নেয় ফারহানের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করবে। প্রথমে সে বাবার ফাইলপত্র ঘাটার কথা ভাবে, কারণ গত রাতে তার বাবার উদ্বেগের কথা তার মনে পড়ে। সামিয়া নিজের কিছু পুরনো ডায়েরি বের করে। সে ভাবে হয়তো বাবা কোনোদিন ফারহান সম্পর্কে কোনো ইঙ্গিত দিয়েছিলেন যা সে আগে খেয়াল করেনি। সে বাবার অফিস রুমে ঢোকার পরিকল্পনা করে। বাবার ঘরে নিশ্চয়ই কিছু আছে। আমাকে খুঁজে বের করতে হবে ফারহান আসলে কে। সামিয়া তার বাবার অফিস রুমের দিকে যায়। সে জানে প্রধানমন্ত্রী প্রতিদিন সকালে বাইরে যান, এটাই সঠিক সময়। সামিয়া সাবধানে বাবার অফিস রুমে দরজা খুলে। তার মনে এক ধরনের উত্তেজনা আর ভয় কাজ করে। এই অনুসন্ধান তাকে এক গভীর রহস্যের দিকে নিয়ে যাবে, যেটা সামিয়া জানে না। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসার অফিস। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসের দরজা সামান্য খোলা। গতরাতে ফারহানের প্রতি তৈরি হওয়া অদ্ভুত অনুভূতি নিয়ে সামিয়া তার বাবার অফিস রুমে ঢোকার সুযোগ খুঁজতেছিল। দুপুরবেলা প্রধানমন্ত্রী অফিসের কাজে বাইরে গেছেন, এটাই সুযোগ। সামিয়া সাবধানে ভেতরে ঢোকে। ঘরটা বেশ সাজানো গোছানো, অনেক ফাইল আর বই দিয়ে ভরা। সামিয়ার মনে এক অদ্ভুত কৌতূহল। সে বাবার পুরনো ফাইলগুলো খুঁজতে থাকে। তার চোখ টেবিলের ড্রয়ারে আটকে যায়। সেখানে গোপনীয় লেখা একটি ফাইল দেখা যাচ্ছে। সামিয়ার বুক ধুকপুক করে, তার হাত কাঁপতে থাকে। কি আছে এই ফাইলের ভিতর? বাবার এত গোপন রাখার কারণ কি? সে ফাইলটা বের করে। ফাইলের ভেতরে পুরনো খবরের কাগজের কাটিং, কিছু ছবি আর সরাসরি নথিপত্র। সামিয়া কাটিংগুলো উল্টে পাল্টে দেখতে থাকে। হঠাৎ তার চোখ আটকে যায় একটি পুরনো খবরের শিরোনামে। জনপ্রিয় নেতা আজমল চৌধুরী নিখোঁজ, রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত। সামিয়া ফাইলটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে যায়। সে আজমল চৌধুরীর ছবির দিকে তাকায়। ছবিটার দিকে ভালো করে তাকাতেই তার রক্ত হিম হয়ে আসে। এই ব্যক্তি আর কেউ নয়, এ তো ফারহানের বাবা। তার সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। সে আরো কিছু কাগজ উল্টায়। সেখানে লেখা আছে। সে লেখা পড়া শুরু করে। প্রধানমন্ত্রী করিম চৌধুরীর নির্দেশে আজিমল চৌধুরীকে গায়েব করে দেওয়া হয়েছে বলে গুজব ছড়িয়েছে। আমার বাবা এ কি করেছেন? ফারহানের বাবা গায়েব? তার আত্মা যেন আঘাত পায়। পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারে না তার বাবা এমন কাজ করতে পারে। ফারহান, যাকে সে এত অপমান করেছে, যার প্রতি এত ঘৃণা দেখিয়েছে, সে আসলে একজন ক্ষমতাশালী নেতার সন্তান। আর তার বাবা কিনা ফারহানের বাবাকেই। তবে কি এই জন্যই বাবা ফারহানের সাথে আমার বিয়ে দিয়েছে? প্রায়শ্চিত্ত করার জন্য?
তার চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ে। তার মাথার ভেতর সব যেন ঘুরতে থাকে, ঘৃণা, অপমান আর এখন এই ভয়ঙ্কর সত্য। সে ফাইলটা টেবিলে ফেলে দেয়, যেন ফাইলটা গরম লোহার টুকরো। সে ঘরের এক কোণে বসে পড়ে, তার বুক ফেটে যাচ্ছে। সামিয়া কান্নাজড়িত কণ্ঠে বলে, আমি কি করেছি? আমি কাকে অপমান করেছি? ফারহান, ও তো আমার বাবার ভুলের শিকার। সে মুহূর্তেই বুঝে যায় ফারহান কেন এত শান্ত, কেন এত নীরব। ফারহান প্রতিশোধ নিতে আসেনি, সে এসেছে অন্য কোনো উদ্দেশ্যে। এই সত্যটা যেন সামিয়ার হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করে দেয়। কিন্তু সামিয়া আর ফারহান দুজনের থেকে কেউই এখনো জানে না যে এর পেছনে আরও অন্য একটি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। গভীর রাত, সামিয়া ফারহানের পাশে চুপচাপ বসে আছে, তার চোখে লালচে ভাব। স্পষ্ট বোঝা যাচ্ছে সে অনেক কেঁদেছে। ফারহান সোফায় শুয়েছিল। সামিয়া আস্তে করে তার দিকে তাকায়, ধীরে ধীরে বলে, ফারহান, তুমি ঘুমিয়ে গেছো? ফারহান পাশ ফিরে চোখ খুলে সে সামিয়ার ভেজা চোখের দিকে তাকায়, তার চোখে প্রশ্ন। না, ঘুমায়নি। কিছু হয়েছে সামিয়া? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সামিয়া তার দিকে ঝুঁকে আসে। ফারহান, আমি আমি সব জেনে গেছি। ফারহানের চোখ কপালে ওঠে। সে বুঝতে পারে সামিয়া কিসের কথা বলছে। তার মুখে এক ধরনের চাপা কষ্ট আর দৃঢ়তা ফুটে ওঠে। কি জেনেছো? সামিয়া কান্নাজড়িত কণ্ঠে বলে, তোমার বাবা আজমল চৌধুরী আমার বাবার নির্দেশে গায়েব হয়ে গিয়েছিলেন, তাই না? আমার বাবা তোমার বাবার সাথে এমন করেছিলেন। ফারহান উঠে বসে, সামিয়ার দিকে শান্ত চোখে তাকায়। তার মুখে কোনো রাগ নেই, শুধু এক গভীর প্রশান্তি। হ্যাঁ সামিয়া, এটাই সত্যি। আমার বাবা একজন সৎ ও জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। তিনি কোনোদিনও ক্ষমতা আর অর্থের পেছনে ছুটেননি। আর আমার বাবা, তিনি ছিলেন তোমার বাবার সবচেয়ে কাছের বন্ধু। সামিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারে না, তার বাবা আর ফারহানের বাবার মধ্যে এমন সম্পর্ক ছিল। কিন্তু কেন কেন বাবা এমন করলেন? ক্ষমতার লোভ সামিয়া, ক্ষমতার লড়াইয়ের সব সম্পর্ক তুচ্ছ হয়ে যায়। তোমার বাবা ভেবেছিলেন আমার বাবা তার ক্ষমতা কেড়ে নিতে পারে, সেই বয়ে তিনি এমন জঘন্য কাজ করেছিলেন। সামিয়া হতাশ হয়ে মাথা নিচু করে। তার বাবার এই রূপ সে কোনোদিন দেখেনি। তুমি তুমি কি আমার উপর প্রতিশোধ নিতে এসেছো? সেজন্যই কি তুমি এই বিয়েতে রাজি হয়েছিলে? তার কণ্ঠে ভয় মিশে আছে। ফারহান তার হাতটা আলতো করে সামিয়ার হাতের উপর রাখে। সামিয়া চমকে ওঠে। প্রতিশোধ? না সামিয়া, আমি প্রতিশোধ নিতে আসিনি। আমি প্রতিশোধ নিতে পারতাম জানো, তোমার বাবাকে কষ্ট দিতে পারতাম, তোমার জীবন নরক করে তুলতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কেন করনি? তোমার বাবার সাথে এমন অন্যায় হয়েছে, তবুও কেন? কারণ আমি বিশ্বাস করি ভালোবাসা দিয়ে ক্ষমতাকে বদলানো যায়, ঘৃণা দিয়ে শুধু আরও ঘৃণা জন্মায়। আমার বাবা আমাকে শিখিয়েছিলেন সত্যিকারের শক্তি ভালোবাসার মধ্যে। আমি তোমার বাবার ভুলটাকে ভালোবাসা দিয়ে সংশোধন করতে চেয়েছিলাম, আর সেই জন্যই এই বিয়েতে আমি রাজি হয়েছিলাম। সামিয়া চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার মনে গভীর অপরাধ বোধ জাগে। ফারহানের এই মানবিকতা, তার এই মহানুভবতা সামিয়াকে স্তব্ধ করে দেয়। সে এতদিন ফারহানকে ভুল বুঝেছিল। তার মনে হয় সে সত্যিই ফারহানের প্রতি অনেক অবিচার করেছে। সামিয়া কাঁদতে কাঁদতে বলে, আমি আমি এতদিন তোমাকে কী সব বলেছি? আমি তোমাকে ভুল বুঝেছি ফারহান, আমাকে ক্ষমা করে দাও। ফারহান সামিয়ার দিকে তাকায়, তার চোখে এক অদ্ভুত মমতা। সে সামিয়ার হাতটা আলতো করে ধরে। তাদের মধ্যকার দূরত্ব যেন এই মুহূর্তে কমে আসে। সামিয়া ফারহানের এই উদারতা দেখে নিজেকে খুব ছোট মনে করে। সামিয়া তখনও ফারহানের হাত ধরে আছে, তার চোখে জল, কিন্তু মুখে এক ধরনের স্বস্তি। ফারহানের কথাগুলো তার মনে এক নতুন আশার আলো জ্বেলেছে। সে ফারহানের দিকে তাকায়, তার চোখে এখন আর ঘৃণা নেই, শুধু গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। সামিয়া আস্তে করে আবেগপ্রবণ কণ্ঠে বলে, ফারহান, আমি জানি না কিভাবে তোমার কাছে ক্ষমা চাইব। আমি আমি তোমার সাথে যা করেছি তার জন্য আমি লজ্জিত। আমি তোমাকে মেনে নিতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি আসলে কে। তুমি একজন সৎ মানুষ। ফারহান মৃদু হাসে। তার হাসিতে কোনো বিদ্রুপ নেই, শুধু এক ধরনের শান্তি। ক্ষমা চাওয়ার কিছু নেই সামিয়া, তুমি তো জানতে না
দোষ তো তোমার নয়, পরিস্থিতির। না, দোষ আমারও। আমি তোমার সাথে খুব বাজে ব্যবহার করেছি। আমি তোমার বাবার ভুলের বোঝা তোমার উপর চাপিয়েছি, কিন্তু এখন এখন আমি আর ভুল করতে চাই না। তুমি যদি চাও ফারহান, আমি আজ থেকে কোনো প্রধানমন্ত্রীর মেয়ে না, শুধু তোমার স্ত্রী হয়ে থাকবো, সত্যিকারের স্ত্রী। সামিয়ার কণ্ঠে আন্তরিকতা স্পষ্ট। সে ফারহানের হাতটা আরো শক্ত করে ধরে। এই দ্বিতীয় স্পর্শ তাদের দুজনের কাছেই যেন এক নতুন সম্পর্কের সূচনা করে। ফারহানের মুখে এক ঝলক হাসি ফুটে ওঠে। তুমি এটা মন থেকে বলছো সামিয়া? হ্যাঁ, মন থেকে বলছি। আমার জীবনে এর চেয়ে সত্যি আর কিছু নেই। আমি আর নিজের ইগো নিয়ে বাঁচতে চাই না। আমি তোমার সাথে থাকতে চাই ফারহান, তোমার পাশে। ফারহান আর দেরি করে না। সে আলতো করে সামিয়াকে নিজের কাছে টেনে নেয়। প্রথমবারের মতো তাকে জড়িয়ে ধরে। সামিয়াও পরম স্বস্তিতে ফারহানের বুকে আশ্রয় নেয়। তাদের মধ্যকার শারীরিক দূরত্ব মুছে যায় আর মানসিক দূরত্ব কমে আসে। এই আলিঙ্গন যেন তাদের নতুন সম্পর্কের প্রতীক। ফারহান আস্তে করে সামিয়ার কপালে চুমু খেয়ে বলে, ধন্যবাদ সামিয়া, আমাকে বিশ্বাস করার জন্য। সামিয়া চোখ বন্ধ করে ফারহানের বুকে মাথা রাখে। তার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। তারা দুজনেই কিছুক্ষণ ধরে একে অপরের সাথে জড়িয়ে থাকে। এই মুহূর্তটা তাদের জন্য অত্যন্ত রোমান্টিক এবং আবেগময়। বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল যেন এই মুহূর্তে শান্ত হয়ে যায়। তাদের সম্পর্ক এখন জোর করে চাপানো কোনো সম্পর্ক নয়, বরং ভালোবাসার এক নতুন যাত্রা। দর্শক, আপনারা হয়তো রেগে গেছেন যে ফারহানের বাবার সাথে এরকম হওয়ার পরও সে প্রতিশোধের বদলে এমন কথা কেন বলছে। তাহলে বলতে চাই, গল্পের শেষ এটার উন্মোচন হবে, কারণ এর পেছনেও একটি রহস্য লুকিয়ে আছে। প্রধানমন্ত্রীর বাড়ির ড্রয়িং রুমে শাকিলা বেগম আর মোজাম্মেল হক বসে আছেন। তাদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তারা ফারহান আর সামিয়ার সম্পর্ক যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তা টের পেয়েছে। শাকিলা বেগম বিরক্ত হয়ে বলেন, কি হচ্ছে এসব মোজাম্মেল? সামিয়া আর ওই ড্রাইভারটা দিন দিন কেমন কাছাকাছি আসছে, আমার সব প্ল্যান ভেস্তে যাচ্ছে। হ্যাঁ আপা, আমিও তো সেটাই দেখছি। ওই ড্রাইভারটা তো মোটেই সহজ লোক না। কি জানি জাদু করেছে সামিয়াকে। এবার তো দেখছি আমাদের সম্পত্তিও হাতছাড়া হবে। কিছু একটা করতে হবে, এই সম্পর্ক কিছুতেই টিকতে দেওয়া যাবে না, ওদেরকে আলাদা করতেই হবে। কিন্তু কি করব আপা, সব তো চেষ্টা করলাম, মিথ্যা অপবাদ দিলাম, অপমান করলাম, কিছুই হলো না। শাকিলা বেগম কিছুক্ষণ চুপচাপ ভাবে। তার চোখে নতুন চক্রান্তের আগুন জ্বলে ওঠে। শাকিলা বেগম ঠোঁটে শয়তানি হাসি এনে বলে, শোন মোজাম্মেল, এবার আমাদের আরেকটু কঠিন হতে হবে। মিথ্যা অভিযোগ দিয়ে কাজ হবে না। এবার এমন কিছু করতে হবে যাতে ফারহান চিরদিনের জন্য সামিয়ার জীবন থেকে চলে যায়। মানে কি বলছো আপা? ফারহানের নামে এমন একটা মামলা দেব যেখান থেকে ও কোনোদিন বের হতে পারবে না। এমন একটা অভিযোগ যা ওকে শেষ করে দেবে। এমন একটা কিছু যেখানে সামিয়াকেও সন্দেহ করতে হবে ফারহানকে। কিন্তু কি মামলা, কি অভিযোগ? এমন কিছু যা ওদের সম্পর্কের সবচেয়ে বড় আঘাত হয়ে আসবে। যেমন ধর, ফারহান সামিয়াকে মেরে ফেলার চেষ্টা করছে। এটা শুনলে সামিয়া বিশ্বাস না করলেও সবাই তো বিশ্বাস করবে, আর তখন সামিয়াও ওর থেকে দূরে থাকতে বাধ্য হবে। মোজাম্মেল হক চোখ বড় বড় করে। এই পরিকল্পনাটা বেশ ভয়ঙ্কর। কিন্তু আপা, এটা তো অনেক বড় ঝুঁকি। যদি ধরা পড়ে যাই? ধরা পড়বো কেন? সব প্রমাণ এমনভাবে সাজাবো যে কেউ সন্দেহ করতে পারবে না। ফারহানকে এমনভাবে ফাঁসাতে হবে যাতে ও এই বাড়ি থেকে চিরতরে বিদায় হয়। আমাদের সম্পত্তি আমাদের হাতেই থাকবে। শাকিলা বেগমের চোখে লোভ আর ষড়যন্ত্রের চূড়ান্ত প্রতিফলন দেখা যায়। তারা দুজনেই ফারহানকে তাদের পথের সবচেয়ে বড় কাঁটা মনে করে। তাদের মনে শুধু ক্ষমতা আর সম্পত্তির লোভ ঘুরপাক খাচ্ছে। ফারহান আর সামিয়া নতুন করে শুরু হওয়া সম্পর্ককে ভাঙার জন্য তারা নতুন এবং আরও ভয়ঙ্কর এক ফোন দিয়ে আটতে থাকে। কিছুদিন পর প্রধানমন্ত্রীর বাড়ির বিশাল বাগানে বিকেলবেলার মিষ্টি রোদ। সামিয়া আর ফারহান একসঙ্গে হাঁটছে, তাদের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। গত কয়েকদিন তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর হওয়ার পর থেকে সম্পর্কটা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। তাদের মধ্যে এখন আর সেই দূরত্ব নেই, বরং এক নতুন বোঝাপড়া তৈরি হয়েছে।
আচ্ছা ফারহান, তুমি যখন ড্রাইভার সেজেছিলে তখন কি কখনো ভেবেছিলে যে এমন কিছু হবে? ফারহান হালকা হাসে। ভাবিনি, আসলে কোনো কিছু ভেবেচিন্তে তো হয়নি। পরিস্থিতি এমন ছিল যে আমাকে মেনে নিতে হয়েছিল। আমারও তো একই অবস্থা, কিন্তু এখন এখন মনে হচ্ছে বাবা যা করেছেন তা হয়তো ঠিকই ছিল। অদ্ভুত না? ভালোবাসা অদ্ভুতই হয় সামিয়া, কখন কিভাবে কার জীবনে চলে আসে কেউ জানে না। তারা একটি বেঞ্চে গিয়ে বসে। সামিয়া ফারহানের দিকে তাকায়, তার চোখে কৌতূহল। তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো ফারহান? মানে তুমি তো আর ড্রাইভার থাকবে না, তাই না? ফারহান বাগানের গাছগুলোর দিকে তাকিয়ে থাকে। আমি আমার বাবার আদর্শ নিয়ে কাজ করতে চাই, সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই, ক্ষমতাকে ব্যবহার করতে চাই ভালোবাসা আর মানুষের শান্তির জন্য। সেটা তো খুব ভালো কথা। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার পাশে থেকে তোমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করতে চাই। ফারহান সামিয়ার দিকে তাকায়, তার চোখে কৃতজ্ঞতা। সে আলতো করে সামিয়ার হাত ধরে। তোমার মতো জীবনসঙ্গিনী পাওয়া আমার সৌভাগ্য সামিয়া। সামিয়া হাসে, তার মুখে লাজুক হাসি। আচ্ছা, তুমি যখন প্রথম এসেছিলে তখন তোমাকে এত গম্ভীর দেখাচ্ছিল কেন? মনে হচ্ছিল তুমি বুঝি আমাকে সহ্যই করতে পারো না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি সামিয়া, আমি জানতাম তোমার জন্য এটা কতটা কঠিন, তাই দূরত্ব রেখেছিলাম। চেয়েছিলাম তুমি নিজ থেকে আমাকে বুঝবে, যদি কখনো বোঝো। আর দেখো এখন তুমি বুঝছো। আর আমি কী সব কথা বলেছি? ড্রাইভার, চাকর, উফ, এখন মনে হলে নিজেকে চাবুক মারতে ইচ্ছে করে। ফারহান সামিয়া চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তা কষে পুরনো কথা, এখন তো আমরা নতুন করে শুরু করেছি, তাই না? হ্যাঁ, একদম নতুন করে। তারা দুজনেই হাসে, তাদের মধ্যে ছোট ছোট খুনসুটি আর ভালোবাসার মুহূর্তগুলো উপভোগ করতে থাকে, যেন বাগানের মিষ্টি বাতাস তাদের নতুন সম্পর্কের সাক্ষী হয়ে আছে। এদিকে শাকিলা বেগম তার ছোট অফিস কক্ষে মোজাম্মেল হকের সাথে কথা বলছে। তাদের মুখে স্পষ্ট রাগ আর হতাশা। সামিয়া আর ফারহানের ঘনিষ্ঠতা তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মোজাম্মেল, তুই দেখছিস সামিয়া আর ওই ফারহান এখন কেমন হাসাহাসি করছে? আমার সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। হ্যাঁ আপা, ড্রাইভারটা তো জাদু করেছে মনে হচ্ছে। সামিয়া তো ওর পেছনে খুরখুর করছে। আজকাল এটা তো কিছুতেই মানা যায় না। মানা যাবে না, আমাদের সম্পত্তি হাতছাড়া হতে দেব না। এবার ওকে এমন ফাঁসাতে হবে যাতে ও জেলে পচে মরে। শাকিলা বেগম টেবিল চাপড়ায়, তার চোখে শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। কিন্তু কি করব আপা, কিছুদিন আগে আপনি যে পরিকল্পনা করেছিলেন সেটার কি হলো? শাকিলা বেগম তার টেবিলের ড্রয়ার খুলে একটি ধারালো ছুরি বের করে। ছুরিটা দেখে মোজাম্মেল হকের চোখ কপালে ওঠে। এ কি আপা, ছুরি দিয়ে কি করবেন? শাকিলা বেগম মুচকি হেসে বলে, এটা দিয়ে ফারহানকে ফাঁসাবো, এমন একটা অভিযোগ আনবো যা শুনলে সামিয়াও ওকে বিশ্বাস করতে পারবে না। কেমন অভিযোগ? ফারহান নাকি সামিয়াকে মেরে ফেলার চেষ্টা করেছে, আর এই ছুরিটা হবে তার প্রমাণ। কিন্তু কিভাবে করব? সামিয়া তো ওকে ভালোবাসতে শুরু করেছে, ও কি বিশ্বাস করবে? বিশ্বাস করতে বাধ্য করাবো। আমি তাদের ঘরে এই ছুরিটা রেখে আসব, তারপর বলবো ফারহান নাকি সামিয়াকে ঘুমের মধ্যে মারতে চেয়েছিল, আমরা ওর ঘর থেকে এই ছুরিটা পেয়েছি। শাকিলা বেগম ছুরিটা একটি কাপড়ে মুড়ে নেয়। আর এই খবরটা আমরা প্রধানমন্ত্রীকে জানাবো। দেখিস প্রধানমন্ত্রী নিজে ওকে বিশ্বাস করবে না, নিজের মেয়ের জীবনের প্রশ্ন। মোজাম্মেল হক শাকিলা বেগমের দিকে ভয়ে ভয়ে তাকায়। এই পরিকল্পনাটা আগের সব পরিকল্পনার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এটা কি ঠিক হবে আপা, যদি ধরা পড়ি? ধরা পড়ব না, আমি সব ব্যবস্থা করব, তুই শুধু আমার কথা মতো চলবি। এখন চল, তাদের ঘরে এই ছুরিটা রেখে আসি, ওরা তো এখন বাইরে আছে। তারা দুজনে সাবধানে ফারহানের ঘরের দিকে যায়, তাদের চোখে লোভ আর ষড়যন্ত্রের চূড়ান্ত প্রতিফলন। শাকিলা বেগম আর মোজাম্মেল হক ফারহানের ঘর থেকে বের হওয়ার সময় সামিয়া করিডোর দিয়ে যাচ্ছিল। সামিয়া তাদের দেখে কিছুটা অবাক হয়। সামিয়া মনে মনে বলে, মা আর মামা আমাদের ঘরে কি করছিল? ওই সময় তো আমরা বাইরে ছিলাম। সামিয়া বুঝতে পারে তাদের আচরণটা স্বাভাবিক নয়, তাদের মুখে এক ধরনের অপরাধ বোধের ছাপ ছিল। সামিয়া তাদের দিকে তাকিয়ে থাকে।
তাদের সন্দেহ হয়। সামিয়া তাদের কাছে গিয়ে শাকিলা বেগমের দিকে তাকিয়ে বলে, মা, তোমরা আমাদের ঘরে কি করছিলে? শাকিলা বেগম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। আহ সামিয়া, তুই এখানে? কিছু না তো, মোজাম্মেল বলছিল তোদের ঘরের জানালার কাছ থেকে ভাঙা, তাই দেখতে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ সামিয়া, আমরা তো শুধু দেখছিলাম, জানলার কাজটা তো। সামিয়া তাদের কথার মধ্যে অসংলগ্নতা খুঁজে পায়। জানালার কাঁচ ভাঙার কোনো আওয়াজ সে শোনেনি, আর সকালে সবই ঠিক ছিল। জানলার কাজ সকালবেলা তো ঠিকই ছিল, আর তোমরা কেন দেখতে যাবে? কাজের লোক নেই? শাকিলা বেগম আর মোজাম্মেল হক একে অপরের দিকে তাকায়। তাদের মুখে ঘাম দেখা যায়। আহ, তুই বড্ড বেশি কথা বলিস, যা নিজের কাজ কর, আমরা যা করার করছি। তারা দ্রুত সেখান থেকে চলে যায়। সামিয়া তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। সে জানে তার মা আর মামা ফারহানের বিরুদ্ধে কিছু একটা করার চেষ্টা করছে, কারণ সামিয়া ফারহানকে ভালোবাসতে শুরু করেছে। তার মনে এখন ফারহানের প্রতি অবিশ্বাস জন্মায় না, বরং মা ও মামার প্রতি তার সন্দেহ বাড়ে। সামিয়া দ্রুত ঘরের দিকে যায়। সে ঘরের ভেতরে প্রবেশ করে। সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু সামিয়া সবকিছু খুব ভালো করে খেয়াল করে দেখে ফারহানের টেবিলের নিচে তার চোখ আটকে যায়। একটি ছোট্ট কাগজ পড়ে আছে, যেটি সম্ভবত শাকিলা বেগমের রুম থেকে এসেছে। সামিয়া কাগজটা তুলে নিয়ে মনে মনে বলে, এটা তো মায়ের অফিসের কাগজ। এটা এখানে এলো কিভাবে? তার মানে মা আর মামা নিশ্চয়ই কিছু একটা রেখে গেছে। সামিয়া পুরো ঘরটা ভালো করে খোঁজে। তার চোখ আলমারির এক কোণে রাখা একটি ছোট বক্সের দিকে যায়। বক্সটার সামান্য খোলা। সে সাবধানে বক্সটা খুলে তার ভেতর থেকে একটি কাপড়ে মোড়া কিছু একটা দেখতে পায়। কাপড়টা সরাতেই সামিয়া আঁতকে ওঠে। সেখানে একটি ধারালো ছুরি। এটা কি? ছুরি? তার মানে মা আর মামা এটা রেখে গেছে, কিন্তু কেন? ফারহানকে ফাঁসানোর জন্য, নাকি ফারহান নিজেই এটা রেখেছে প্রতিশোধ নিতে? সামিয়ার মনে সন্দেহ, কোনটা হতে পারে? সামিয়ার মনে এক ধরনের আতঙ্ক কাজ করে। যদি এটা মা আর মামা রেখে যায় তাহলে? সে জানে যদি এটা হয় তাহলে তার ভালোবাসার মানুষটাকে বাঁচানোর জন্য তাকে কিছু একটা করতে হবে। রাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসে প্রধানমন্ত্রী গম্ভীর মুখে বসে আছেন। তার সামনে শাকিলা বেগম আর মোজাম্মেল হক। তাদের মুখে চিন্তার ছাপ। তারা প্রধানমন্ত্রীর কাছে ফারহানের নামে মিথ্যে অভিযোগ নিয়ে এসছে। শাকিলা বেগম কাঁদো কাঁদো হয়ে বলে, ওগো শুনছো, আমাদের সামিয়ার জীবন বিপদে। ওই ড্রাইভার ফারহান নাকি ওকে মেরে ফেলার চেষ্টা করছে। ওর ঘর থেকে এই ছুরিটা পাওয়া গেছে। শাকিলা বেগম ছুরিটা প্রধানমন্ত্রীর সামনে রাখে। মোজাম্মেল হক মাথা নিচু করে বসে থাকে, যেন সে খুবই দুঃখিত। কি বলছো এসব? ফারহান এটা কি করে সম্ভব? সে তো সামিয়াকে ভালোবাসে। দুলা ভাই, সে ভালোবাসার মুখোশ পরে আছে। ও তো আসলে আপনাকে আর সামিয়াকে শেষ করে দিতে চায়, নিজের বাবার প্রতিশোধ নিতে চায়। প্রধানমন্ত্রী ফারহানকে ডেকে পাঠালেন। ফারহান ঘরে প্রবেশ করে শান্তভাবে দাঁড়ায়। তার চোখে মুখে কোনো ভয় নেই। ফারহান, তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তুমি নাকি সামিয়াকে মেরে ফেলার চেষ্টা করেছো। তোমার ঘর থেকে এই ছুরিটা পাওয়া গেছে। ফারহান ছুরিটার দিকে একবার তাকায়। তার মুখে কোনো ভাবান্তর নেই। সে জানে এটা শাকিলা বেগম আর মোজাম্মেল হকের কাজ। ফারহান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, স্যার, আমি এই অভিযোগ অস্বীকার করছি। আমি সামিয়াকে ভালোবাসি, তাকে আঘাত করার প্রশ্নই আসে না। এই ছুরি আমার ঘরের ছিল না, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কি বলছিস রে তুই? নিজের চোখে দেখেছি তোর ঘর থেকে বের হতে। তুই তো সামিয়াকে মারতে চেয়েছিলি। আপনারা প্রথম দিন থেকেই আমার পেছনে লেগে আছেন। আমার মনে হয় আমি আর সামিয়া যখন বাইরে ছিলাম তারপর থেকে এই ছুরি করে, এর আগে তো ছিল না। শাকিলা বেগম থতমত খেয়ে যায়। প্রধানমন্ত্রী ফারহানের মুখের দিকে তাকিয়ে থাকেন। তার মনে সন্দেহ জাগে। তিনি জানেন ফারহান মিথ্যে কথা বলছে না। ফারহানের চোখে তিনি সততা দেখতে পান, কিন্তু মনে একটা ভয়ও আছে। প্রধানমন্ত্রী শাকিলা বেগমকে বলেন, তুমি নিশ্চিত এই ছুরিটা ওর ঘর থেকেই পাওয়া গেছে? তুমি নিজে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, প্রথমে সামিয়া দেখেছিল, পরে আমি গিয়ে নিজেই পেয়েছি। আমিও দেখেছি স্যার, আমরা দুজনেই ছিলাম। তুমি কি বলতে চাও ফারহান?
এটা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র? আমি যা বলার বলে দিচ্ছি স্যার। আমি সামিয়াকে ভালোবাসি, তাকে আঘাত করার কোনো প্রশ্নই ওঠে না। এই ছুরি কে বা কারা আমার ঘরে ডেকেছে সেটা তারাই ভালো জানে। ফারহানের দৃঢ়তা প্রধানমন্ত্রীকে ভাবিয়ে তোলে। তিনি ফারহানকে চিনেন। তিনি ফারহান আর সামিয়ার সম্পর্কও যে গভীর হচ্ছে সেটাও জানেন। প্রধানমন্ত্রী মনে এক ধরনের দ্বিধা কাজ করে। তিনি জানেন তার স্ত্রী আর শাকিলা বেগম ফারহানকে পছন্দ করেন না। প্রধানমন্ত্রী তাদের দিকে সন্দেহের চোখে তাকান। ঠিক আছে, আমি এই বিষয়টা তদন্ত করব। ফারহান, তুমি আপাতত নিজের ঘরে যাও। ফারহান প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে মাথা নেড়ে বেরিয়ে যায়। শাকিলা বেগম আর মোজাম্মেল হকের মুখ কালো হয়ে যায়। তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী তাদের দিকে তাকিয়ে গভীর দীর্ঘশ্বাস ফেলেন। পরের দিন বিকেলে এখনো প্রমাণ হয়নি ছুরি কে রেখেছিল। প্রধানমন্ত্রীর বাড়ির বৈঠকখানায় আবার সবাই জড়ো হয়েছে। শাকিলা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ের জীবন বিপদে। ওই ফারহান ও সামিয়াকে মারতে চেয়েছিল। কি দিনকাল পড়লো রে বাবা। দুলা ভাই, এর কঠোর শাস্তি হওয়া উচিত। সামান্য ড্রাইভার হয়ে এত বড় সাহস, প্রধানমন্ত্রীর কন্যাকে মারতে চায়। সবাই ফারহানের দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছে। ফারহান শান্তভাবে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তার চোখে মুখে কোনো ভয় নেই, শুধু এক দৃঢ় বিশ্বাস। প্রধানমন্ত্রী গম্ভীর কণ্ঠে বলেন, ফারহান, তোমার কি বলার আছে? এই অভিযোগ মিথ্যা প্রমাণ করো। ফারহান কিছু বলতে যাবে, ঠিক তখনই সামিয়া সকলের সামনে এগিয়ে আসে। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং এক ধরনের দৃঢ়তা ও রাগ। সামিয়ার এমন আচরণে সবাই অবাক হয়। শাকিলা বেগম আর মোজাম্মেল হক একে অপরের দিকে তাকায়। থামুন আপনারা। মা মামা, আপনাদের এসব নাটক বন্ধ করুন। ফারহান নির্দোষ। শাকিলা বেগম আর মোজাম্মেল হকের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তারা সামিয়ার এমন প্রতিবাদ আশা করেনি। শাকিলা বেগম চিৎকার করে বলে, সামিয়া, কি বলছিস এসব? তোর জীবন বিপদে আর তুই ওকে সমর্থন করছিস? হ্যাঁ রে সামিয়া, দেখছিস না তোর মা কত কষ্ট পাচ্ছে? ও তোকে ভালোবাসে, তাই তোকে বাঁচানোর চেষ্টা করছে। সামিয়া তাদের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে, আমাকে বাঁচানোর চেষ্টা নাকি নিজেদের স্বার্থ বাঁচানোর চেষ্টা? আমি সব জানি। এই ছুরি আমাদের ঘরে তোমরা রেখে এসেছো তাকে ফাঁসানোর জন্য। বৈঠকখানার সবাই অবাক হয়ে যায়, সামিয়ার দিকে তাকায়। প্রধানমন্ত্রীর মুখমণ্ডল কঠিন হয়ে যায়। প্রধানমন্ত্রী কঠোর কণ্ঠে বলে, সামিয়া, কি বলছো এসব? তুমি নিশ্চিত? একদম নিশ্চিত বাবা। আমি আমার চোখে দেখেছি মা আর মামা ঘর থেকে বের হচ্ছিল। আমি তাদের ষড়যন্ত্রের প্রমাণ দেখেছি। ফারহান কোনো দিন এমন কাজ করতে পারে না। সামিয়া ফারহানের দিকে তাকায়, তার চোখে অগাধ বিশ্বাস আর ভালোবাসা। ফারহান সামিয়ার দিকে তাকিয়ে থাকে, তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। সামিয়া সকলের সামনে উচ্চস্বরে বলে, শুনুন আপনারা, ফারহান কেবল আমার স্বামী না, সে আমার সবচেয়ে বড় রক্ষাকর্তা। যে মানুষটা নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাকে বাঁচায়, যে আমাকে মারতে পারে না, আমি স্বেচ্ছায় তাকে ভালোবেসেছি। এই বিয়েটা হয়তো জোর করে হয়েছিল, কিন্তু এই ভালোবাসাটা আমার নিজের, আর আমি আমার স্বামীকে ভালোবাসি। সামিয়ার এই ঘোষণা যেন একটা বোমার মতো ফাটে। বৈঠকখানার সবাই একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে থাকে। প্রধানমন্ত্রীর চোখ বড় হয়ে যায়। শাকিলা বেগম আর মোজাম্মেল হকের মুখ রাগে আর অপমানে নীল হয়ে যায়। ফারহান সামিয়ার দিকে তাকিয়ে থাকে, তার চোখে গভীর ভালোবাসার কৃতজ্ঞতা। সামিয়া সকলের সামনে ফারহানের হাত ধরে, যেন সে বোঝাতে চায় সে ফারহানের পাশেই আছে সবসময়। এই ঘটনার পিছনে কি আছে সেটা খুব তাড়াতাড়ি বের হবে। এখন আমি আমার মতো করে ব্যবস্থা করব। আমি একজন প্রধানমন্ত্রী হয়ে নিজের বাড়ির সমস্যায় সমাধান করতে পারছি না, জনগণের সেবা করব কিভাবে? তোমরা সবাই এখন যাও, এই বিষয়ে পরে কথা হবে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসে গভীর রাত। দিনের ঘটনার পর প্রধানমন্ত্রী চিন্তিত। তিনি জানেন তার মেয়ে মিথ্যে কথা বলবে না। তার স্ত্রী আর শ্যালক যে এমন কাজ করতে পারে এটা তার বিশ্বাস করা কঠিন হলেও সামিয়া দৃঢ়তা তাকে ভাবিয়ে তুলেছে। তিনি নিজের একজন বিশ্বস্ত গোয়েন্দা কর্মকর্তাকে ডেকে পাঠিয়েছিলেন। প্রধানমন্ত্রী গম্ভীর মুখে বলেন, মেজর রহমান, একটা জরুরি বিষয়। ফারহানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা মিথ্যা। মেজর রহমান সেলুট দিয়ে দাঁড়ান। স্যার, কিন্তু প্রমাণ তো বলছে। প্রধানমন্ত্রী কথা থামিয়ে দিয়ে বলেন,
প্রমাণ সাজানো হয়েছে। আমার মেয়ে সামিয়া নিজেই এর সাক্ষী। আমি চাই আপনি এই ঘটনার নেপথ্যে কারা আছে তা খুঁজে বের করুন। বিশেষ করে ওই ছুরিটা ফারহানের ঘরে কিভাবে গেল সেটা জানতে চাই। জি স্যার, আমি এখনই তদন্ত শুরু করছি। ফারহান সাহেবকে কি জেরা করতে হবে? না, ফারহান নির্দোষ। তাকে কোনো কষ্ট দেবেন না, বরং সে যেন নিরাপদ থাকে সেদিকে খেয়াল রাখুন। আমি বিশ্বাস করি সে সৎ। তার বাবার সাথে আমার যা হয়েছিল সে সব জানে, তবুও সে প্রতিশোধ নিতে আসেনি। এই ছেলেটা অন্যরকম। মেজর রহমান ফারহানের সততা সম্পর্কে অবগত নন, তাই তিনি কিছুটা অবাক হন। স্যার, তার বাবার ঘটনা সেটা তো অনেক আগের কথা। হ্যাঁ জানি, কিন্তু সে ভুলে যায়নি। তার নীরবতা প্রমাণ করে সে কতটা শক্তিশালী। আমি তাকে চিনি। আপনি গোপনে তদন্ত চালান, কেউ যেন কিছু জানতে না পারে। আমার পরিবারের ভেতর থেকে কেউ এটা করেছে, এটা খুবই লজ্জার। মেজর রহমান মাথা নেড়ে সেলুট জানিয়ে কক্ষ ত্যাগ করেন। প্রধানমন্ত্রী চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করেন। তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করে। তিনি জানেন ফারহানের বিরুদ্ধে এই ষড়যন্ত্র কেবল ফারহানকে নয়, তার নিজের পরিবারকেও আঘাত করছে। তার মনে অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার ইচ্ছে আরো দৃঢ় হয়। সামিয়া ঠিকই বলেছে, ফারহান ভালো ছেলে। আমার উচিত সব ঠিক করে দেওয়া, আমার মেয়েটা যেন কষ্ট না পায়। রাত তখন বেশ গভীর। এদিকে সামিয়া আর ফারহান বিছানায় মুখোমুখি বসে আছে। তাদের চোখে মুখে এক গভীর প্রশান্তি। গত কয়েকদিনে তাদের সম্পর্কটা যেন আরো বেশি গভীর আর মজবুত হয়েছে। সব ভুল বোঝাবুঝি এখন অতীত। তারা একে অপরের প্রতি সম্পূর্ণ আস্থা আর বিশ্বাস খুঁজে পেয়েছে। সামিয়া আস্তে করে ফারহানের হাত ধরে ধরে বলে, জানতাম না একজন ড্রাইভারের ভিতর এত বড় মন লুকিয়ে থাকতে পারে। ফারহান মৃদু হাসে। আর আমি কখনো ভাবিনি প্রধানমন্ত্রীর মেয়ের মন এত সরল আর পবিত্র হতে পারে। সামিয়া হেসে ফারহানের কাঁধে মাথা রাখে। এখনো বিশ্বাস হয় না মা আর মামা এমন কাজ করতে পারে, যদিও এখনো প্রমাণিত হয়নি, কিন্তু আমি জানি ওরাই করেছেন এটা। তুমি কিভাবে এত শান্ত থাকো ফারহান? এত বড় অবিচার হলো তোমার বাবার সাথে, তবুও তুমি প্রতিশোধের কথা ভাবো না। প্রতিশোধ শুধু ঘৃণা বাড়ায়। আমি তো ভালোবাসা দিয়ে সব জিততে চাই, আর তুমি হয়তো আসল সত্যটা জানো না। তোমার এখনো অনেক কিছু জানার বাকি আছে, সময় হলে জানতে পারবে। সামিয়া ফারহানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তাদের ভালোবাসার বাঁধন যেন সময়ের সাথে সাথে আরো শক্তিশালী হচ্ছে। তাদের মধ্যে শারীরিক ও মানসিক দূরত্ব এখন আর নেই। একে অপরের বিশ্বাস আর ভালোবাসায় তারা নিজেদের খুঁজে পায়। ফারহান, আমি তোমাকে খুব ভালোবাসি। ফারহান সামিয়ার কপালে আলতো করে চুমু দিয়ে বলে, আমিও তোমাকে ভালোবাসি সামিয়া, বিশ্বাস করো, তোমারই ভালোবাসার জন্য আমি সব করতে পারি। কিছুক্ষণ পর ফারহান বিছানার পাশে ড্রয়ার থেকে একটি ছোট বক্স বের করে। তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে সামিয়া। সামিয়া অবাক হয়ে ফারহানের দিকে তাকায়। উপহার? কি আছে এতে? ফারহান বক্সটা সামিয়ার হাতে দেয়। সামিয়া কৌতূহল নিয়ে বক্সটা খোলে। ভেতরে একটি ছোট্ট হাতে তৈরি শিশুর জুতো আর একটি ছোট্ট রৌপ্য পদক, যেখানে একটি শিশু ও তার বাবা মায়ের ছবি খোদাই করা। সামিয়া বক্সটা দেখে অবাক হয়ে ফারহানের দিকে তাকায়। এগুলো এগুলো কি ফারহান? তার চোখে এক ধরনের অস্পষ্ট ঝলক। ফারহান সামিয়ার হাতটা ধরে। তার চোখে মুখে এক গভীর ভালোবাসা। এটা আমাদের ভালোবাসার প্রতীক সামিয়া। আমার একটা স্বপ্ন আছে, তুমি আর আমি, আমাদের একটা ছোট্ট পৃথিবী যেখানে আমরা দুজন ছাড়া আরও একজন আসবে। আমাদের ভালোবাসা হবে আরও পরিপূর্ণ। সামিয়া ফারহানের কথা শুনে বুঝতে পারে, তার চোখে জল চলে আসে। সে আনন্দের অতিশয্যে ফারহানকে জড়িয়ে ধরে। এই উপহারটি কেবল একটি জুতো বা পদক নয়, এটি তাদের ভালোবাসার ফলস্বরূপ একটি নতুন প্রাণের আগমনী বার্তা। সামিয়ার চোখে আনন্দের ঢেউ খেলে যায়। তার মন এক অনাবিল আনন্দে ভরে ওঠে। সামিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ফারহান, তুমি সত্যি বলছো? হ্যাঁ সামিয়া, সব সত্যি হবে। আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। তো চলো এটা বাস্তবায়ন করা শুরু করি। তারা দুজনেই একে অপরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করে। রাতের নীরবতা যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে। এক গভীর ভালোবাসার পরশে তারা একে অপরের আরো কাছে আসে। তাদের মধ্যে সেই সম্পর্ক হয় যেটা থেকে 2 থেকে 3 জনের পরিবারে পরিণত হবে। এর আগেও হয়েছে, তবে আজকের অনুভূতিটা আলাদা।
তারা সন্তান নেওয়ার প্ল্যানিং করেছে। এই মুহূর্তটা তাদের জন্য কেবল শারীরিক নয়, আত্মিক মিলনও বটে। এদিকে প্রধানমন্ত্রীর বাড়ির এক নির্জন কক্ষে শাকিলা বেগম আর মোজাম্মেল হক বসে আছে। তাদের মুখে স্পষ্ট রাগ আর হতাশা। সামিয়ার প্রকাশ্য ঘোষণা তাদের সব পরিকল্পনাকে ভেস্তে দিয়েছে। শাকিলা বেগম টেবিলে হাত চাপড়ে বলেন, আমার মেয়েটাই আমার বিরুদ্ধে চলে গেল এই ড্রাইভারের জন্য। ছি, কি অপমান। আপা, সব শেষ। এই ড্রাইভার তো এখন আরো বেশি শক্তিশালী হয়ে গেল। সামিয়া ওর পাশে দাঁড়িয়েছে। শান্ত হ মোজাম্মেল, সব শেষ হয়নি। সামিয়া যতই ওর পাশে দাঁড়াক, আমাদের আসল লক্ষ্য তো সম্পত্তি। ও তো সম্পত্তি সামিয়ার নামে করে দিচ্ছে, তার উপর আবার এই ড্রাইভার জামাই। আর যদি একটা বাচ্চা হয় তাহলে তো সব ওদের হাতে চলে যাবে। মোজাম্মেল হক চোখ বড় বড় করে। সম্পত্তির লোভ তাদের চোখ জলজল করছে। তাহলে এখন কি করব আপা? এবার কি ফোন দিয়ে আটব? শাকিলা বেগম কিছুক্ষণ নীরব থাকে, গভীর চিন্তায় মগ্ন। তার মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। এবার আমরা এমন কিছু করব যা ওরা ভাবতেও পারবে না। এবার আর মিথ্যা মামলা নয়, এবার সরাসরি ওদের সম্পত্তির ওপর আঘাত হানব। কিভাবে আপা? কিভাবে সম্ভব? প্রধানমন্ত্রীর কিছু গোপন চুক্তি আছে যা নিয়ে এখনও কেউ জানে না। আমি সেই তথ্য ফাঁস করব, তাতে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করব। আর তখন সব ক্ষমতা আমার হাতে আসবে, আর সম্পত্তিও। মোজাম্মেল হক শাকিলা বেগমের কথা শুনে ভয় পেয়ে যায়। কিন্তু আপা, এটা তো অনেক বড় বিপদ। প্রধানমন্ত্রীর সম্মান নষ্ট হবে। আপনি জেলে যেতে পারেন। জেলে যাব কেন? আমি তো এসব করব না। আমি শুধু তথ্যগুলো বাইরে ফাঁস করব, আর সেই দোষ ফারহানের ওপর চাপিয়ে দেব। বলবো ফারহান এসব করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। আর তখন কেউ ওকে বিশ্বাস করবে না। সামিয়াও হয়তো ওর ওপর থেকে বিশ্বাস হারাবে। শাকিলা বেগমের পরিকল্পনা শুনে মোজাম্মেল হকের গা শিউরে ওঠে। এই পরিকল্পনা সফল হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কেড়ে নেওয়া সম্ভব হবে এবং ফারহানও জনতার চোখে বিশ্বাসঘাতক প্রমাণিত হবে। এবার আর কোনো ভুল নয়। ফারহানকে শেষ করে দেওয়ার এটাই শেষ সুযোগ। আর সম্পত্তি তো আমাদের হাতেই থাকবে। তারা দুজনে নিজ স্বরে আরও কিছু সময় আলোচনা করে। তাদের চোখে লোভ আর ক্ষমতা দখলের এক ভয়ঙ্কর নেশা। তাদের এই নতুন পরিকল্পনা প্রধানমন্ত্রী এবং ফারহান সামিয়ার সম্পর্ককে আরও গভীর সংকটে ফেলবে। কয়েক মাস পরের ঘটনা। সামিয়া আর ফারহান ডাক্তারের কাছে গিয়েছিল। তাদের মুখে তখন আনন্দের ঝলক। প্রধানমন্ত্রীর ডাইনিং রুমে সবাই দুপুরের খাবার খাচ্ছিল। প্রধানমন্ত্রী, শাকিলা বেগম, মোজাম্মেল হক, সামিরা আর সামিয়া ও ফারহান। সামিয়া উচ্ছ্বাসিত হয়ে বলে, বাবা মা, তোমাদের জন্য একটা আনন্দের খবর আছে। সবাই সামিয়ার দিকে তাকায়। শাকিলা বেগম আর মোজাম্মেল হকের মুখে বিরক্তির ছাপ। কি এমন আনন্দের খবর? নিশ্চয়ই কোনো শপিংয়ের কথা। ফারহান সামিয়ার হাত ধরে হাসি মুখে বলে, স্যার, আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম। এই যে রিপোর্টটা দেখুন। প্রধানমন্ত্রী কাগজটা পড়ে খুশিতে চেয়ার থেকে প্রায় উঠে দাঁড়ান। তার চোখে মুখে এক অনাবিল আনন্দ। আনন্দে ফারহান আর সামিয়াকে জড়িয়ে ধরে। মা, তোরা আমাকে এত বড় সুখবর দিবি? আমি নানা হতে চলেছি। আলহামদুলিল্লাহ। এই খবরটা যেন একটা বোমার মতো ফাটে। সামিয়ার বোন সামিরা খুশিতে লাফিয়ে ওঠে। আপু, সত্যি? ইয়ে, আমি খালা হতে চলেছি। আমি, ও মাই গড। কিন্তু শাকিলা বেগম আর মোজাম্মেল হকের মুখ মুহূর্তে কালো হয়ে যায়। তাদের চোখে স্পষ্ট রাগ আর হতাশা। তাদের মুখে আনন্দের লেশ মাত্র নেই। শাকিলা বেগম আস্তে করে মোজাম্মেল হককে বলে, শুনলি রে মোজাম্মেল, কি সর্বনাশ! এমনিতেই সব সম্পত্তি এই ড্রাইভারের নামে হওয়ার কথা, তার ওপর আবার এই বাচ্চা। সব শেষ হয়ে গেল। মোজাম্মেল হক দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ আপা, আমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। এই বাচ্চাটা হলে তো ওরা আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। এই ড্রাইভার আমাদের সব সম্পত্তি কেড়ে নেবে।
তারা দুজনেই রাগে ফুঁসতে থাকে। তাদের সম্পত্তির আকাঙ্ক্ষা যেন আরও দূরে চলে যাচ্ছে। এই বিষয়টি তাদের মাথা খারাপ করে দেয়। তারা মনে মনে নতুন করে ফোন দিয়ে আটতে থাকে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়। এর আগে যে পরিকল্পনা করেছিল সেটাও সফল হয়নি। শাকিলা বেগম জোর করে মুখে হাসি এনে বলে, আহা, খুব ভালো খবর, সাবধানে থেকো মা। তার মুখে জোর করে হাসি থাকলেও চোখে ছিল স্পষ্ট আগুন। সামিয়া আর ফারহান তাদের মায়ের মুখের এই ভানটুকু বুঝতে পারে, কিন্তু তারা তাদের আনন্দ নিয়ে ব্যস্ত। প্রধানমন্ত্রীর মনে এক নতুন শান্তি আসে। তিনি সামিয়া আর ফারহানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পান। রাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসে আলো জ্বলছে। প্রধানমন্ত্রী একা বসে আছেন, তার মুখে গভীর চিন্তার ছাপ। তিনি তার স্ত্রী আর মোজাম্মেল হকের কার্যকলাপ সম্পর্কে সম্পূর্ণ অবগত। মেজর রহমানের তদন্ত রিপোর্টে সব স্পষ্ট। ফারহানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের পেছনে তাদেরই হাত ছিল। শাকিল, মোজাম্মেল এত নিচে নামতে পারে? নিজের মেয়ের সুখের কথা না ভেবে শুধু সম্পত্তির লোভ। আর ফারহান, আমার এত বড় ভুলের পরও ও আমাকে ক্ষমা করেছে। ও সত্যি মহৎ। তার মনে এক ধরনের রাগ আর বিরক্তি কাজ করে। তিনি সিদ্ধান্ত নেন এবার তিনি সব গোপন তথ্য সবার সামনে প্রকাশ করবেন। তার মনের ভেতর যে লুকানো বোঝা ছিল তা থেকে মুক্তি পেতে চান। আমি সবার সামনে সব সত্য প্রকাশ করব। আমার ভুলের কথা, ফারহানের বাবার সাথে যা হয়েছিল এবং ফারহানের এই মহৎ মনের কথা। আমি ফারহানের বাবাকে যে অন্যায় করেছিলাম তার প্রায়শ্চিত্ত এবার করতেই হবে। আমার মেয়ে আর তার স্বামী সুখে থাকুক, এটাই আমার এখন একমাত্র চাওয়া। পরের দিন সকালে শাকিলা বেগম আর মোজাম্মেল হক তাদের কক্ষে বসে নিজেদের নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। তারা জানতো না প্রধানমন্ত্রী সব জানতে পেরেছেন। মোজাম্মেল, আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার আর অপেক্ষা নয়। প্রধানমন্ত্রীর সব গোপন চুক্তি ফাঁস করব, তাহলেই সব সম্পত্তি আমাদের হাতে চলে আসবে। হ্যাঁ আপা, এটাই ঠিক হবে। এর আগে এই পরিকল্পনা করেছিলাম কিন্তু চান্স পাইনি। এবার আর বসে থাকলে চলবে না। আর এই ফারহান ও আর সামিয়ার বাচ্চা সব শেষ হয়ে যাবে। ঠিক তখনই সামিয়ার বোন সামিরা তাদের কক্ষে প্রবেশ করে। তার চোখে মুখে এক ধরনের হতাশা আর রাগ। সে তার মা আর মামার কার্যকলাপ নিয়ে খুবই বিরক্ত। সামিরা উচ্চস্বরে বলে, মা, মামা, তোমরা এসব কি করছো? তোমাদের কি লজ্জা করে না? নিজের বোনের জীবন নষ্ট করেছো, এখন নিজের মেয়ের জীবনও নষ্ট করতে চাইছো। আর আমার নিরীহ দুলাভাই ফারহানের জীবনটাও শেষ করে দিতে চাইছো। শাকিলা বেগম আর মোজাম্মেল হক সামিরাকে দেখে চমকে ওঠে। সামিরা, তুই আবার কি বলছিস? এসব তোর বোঝার কথা না। হ্যাঁ রে সামিয়া, তুই এসব থেকে দূরে থাক। বড়দের কথায় মাথা ঘামাস না। আমি সব বুঝি। তোমরা কি ভাবছো কেউ কিচ্ছু বোঝে না? তোমরা ভেবেছো ফারহানকে ফাঁসিয়ে দেবে, বাবা সব কিছু বিশ্বাস করবে? বাবা সব জেনে গেছে। তিনি সব জেনে গেছেন তোমাদের এই নোংরা চক্রান্তের কথা, আর এই চুরির ব্যাপারটাও। শাকিলা বেগম আর মোজাম্মেল হক একে অপরের দিকে তাকায়। তাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কি বলছিস তুই? তোর বাবা জেনে গেছে? হ্যাঁ, জেনে গেছে। আর বাবা এবার তোমাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন। তোমাদের এইসব চক্রান্ত তোমাদের কি বিপদ ডেকে আনবে। মা, তোমাদের আর মুখ দেখানোর জায়গা থাকবে না। এখন এইসব বন্ধ করো। সামিরার কণ্ঠে দৃঢ়তা আর সততা স্পষ্ট। তার কথা শুনে শাকিলা বেগম আর মোজাম্মেল হক থমকে যায়। তারা বুঝতে পারে তাদের খেলা শেষ। তাদের ষড়যন্ত্র এবার তাদের নিজেদেরই বিপদে ফেলবে। সামিরা তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার মনে হচ্ছে তোমাদের জন্য খুব খারাপ কিছু হতে চলেছে। এখনো সময় আছে, বাবার কাছে ক্ষমা চেয়ে নাও। শাকিলা বেগম আর মোজাম্মেল হকের চোখে মুখে ভয় আর হতাশা ফুটে ওঠে। তারা জানতো না যে তাদের প্রতিটি পদক্ষেপ প্রধানমন্ত্রী দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছিল। তাদের ক্ষমতা আর সম্পত্তির লোভ এবার তাদেরই সর্বনাশ ডেকে আনবে। ঠিক আছে, তুই এখন যা। তাদের মুখে তখন রাগ আর হতাশা স্পষ্ট। সামিয়ার গর্ভধারণের খবর আর প্রধানমন্ত্রীর কঠোর মনোভাব তাদের আরও মরিয়া করে তুলছে। তাদের চোখে মুখে এক ধরনের উন্মাদনা।
সব শেষ হয়ে যাচ্ছে মোজাম্মেল। এই ফারহান আর ওর বাচ্চাটা যদি চলে আসে তাহলে আমাদের সব সম্পত্তি আর ক্ষমতা ওদের হাতে চলে যাবে। কিছুতেই এটা হতে দেব না। হ্যাঁ আপা, ওই ড্রাইভারটাকে যেভাবেই হোক সরাতে হবে। এবার আর হালকা কিছু নয়, অন্য সব বাদ দিয়ে একেবারে শেষ করে দিতে হবে। শাকিলা বেগম টেবিলের ওপর রাখা একটা ফোনের দিকে তাকায়, তার চোখে এক ঠান্ডা হিসেব। আমি একটা ব্যবস্থা করেছি, একজন লোক ভাড়া করেছি। ও ফারহানকে একেবারে শেষ করে দেবে, কোনো প্রমাণ থাকবে না। মোজাম্মেল হক চোখ বড় বড় করে বলে, ভাড়াটে গুন্ডা? আপা, এটা কি খুব বেশি রিস্কি হয়ে যাবে না যদি ধরা পড়ি? ধরা পড়ব না, লোকটা বিশ্বস্ত আর সে খুব সাবধানে কাজ করবে। এবার কোনো ভুল হবে না। ফারহানকে অপহরণ করে এমনভাবে গায়েব করে দেব যে কেউ ওর খোঁজও পাবে না। শাকিলা বেগম ফোনটা তুলে নেয়। সে একটা নাম্বার ডায়াল করে। ফোনে চাপা স্বরে বলে, হ্যালো, হ্যাঁ আমিই বলছি। যা বলছিলাম সব রেডি? হ্যাঁ, আজকেই কাজটা করতে হবে। ফারহান আজ রাতে একা বের হবে, ওকে ফলো করো। হ্যাঁ, একদম পরিষ্কার কাজ চাই, কোনো ঝামেলা যেন না হয়। আর হ্যাঁ, কাজটা হয়ে গেলে একটা ফোন দেবে। ফোন রেখে শাকিলা বেগম মোজাম্মেল হকের দিকে তাকায়। তার মুখে এক শয়তানি হাসি। ফারহান এখন বাড়ি থেকে বেরিয়েছে, ওর ওপর নজর রাখা হচ্ছে। আজ রাতই ওর শেষ রাত, এরপর আর কোনো ড্রাইভার থাকবে না। আর পরে আরেকটি চাল চেলে সামিয়ার বাচ্চাটাকেও শেষ করে দেব, কোনো সম্পত্তির ভাগিদারও থাকবে না। মোজাম্মেল হক তার দিকে তাকিয়ে থাকে, মুখে এক ধরনের ভয় মেশানো হাসি। তাদের এই চক্রান্ত এবার ফারহানের জীবন নিয়েই। রাত তখন অনেক গভীর। ফারহান প্রধানমন্ত্রীর বাড়ি থেকে হেঁটে ফিরছিল। সে একটা নির্জন রাস্তা দিয়ে তার পুরনো বাড়ি থেকে প্রধানমন্ত্রীর বাড়ির দিকে ফিরছিল, যেখানে আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর নেই, আলো কম। হঠাৎ করে একটা কালো মাইক্রোবাস এসে তার সামনে থামে। ফারহান সতর্ক হয়ে দাঁড়ায়। মাইক্রোবাসের দরজা খুলে চারজন গুন্ডা বেরিয়ে আসে। তাদের মুখে কালো মুখোশ, তাদের হাতে লোহার রড আর ছুরি। তারা ফারহানকে ঘিরে ফেলে। এই যে ভাই সাহেব, চলেন একটু আড্ডা মারবেন। ফারহান তাদের দিকে তাকায়। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং এক ধরনের শান্ত দৃঢ়তা। সে বুঝতে পারে তাকে মারতে এসেছে। আমি কারোর সাথে আড্ডা মারি না, সরে যান। এত ভাব কিসের? বেশি কথা বললে অবস্থা খারাপ হয়ে যাবে। গুন্ডাগুলো ফারহানের দিকে এগিয়ে আসে। একজন রড দিয়ে ফারহানের দিকে আঘাত করে। ফারহান দ্রুত সরে যায়। তার গতি দেখে গুন্ডারা অবাক হয়। ফারহান তাদের দিকে দ্রুত গতিতে আক্রমণ করে। সে একজন গুন্ডার হাত থেকে রড কেড়ে নেয় এবং অন্যজনের দিকে সজোরে আঘাত করে। শালা ড্রাইভার না তো যেন বক্সার, এই পোলা তো সহজ না। ফারহান একের পর এক গুন্ডাদের মোকাবিলা করে। তার মারামারি করার ক্ষমতা দেখে গুন্ডারা হতবাক হয়ে যায়। সে শুধুমাত্র মেধা বা বুদ্ধিতেই নয়, শারীরিক ক্ষমতাতেও যে অসাধারণ তা এই মুহূর্তে বোঝা যায়। সে দ্রুত তাদের আক্রমণ এড়াতে থাকে এবং পাল্টা আঘাত হানে। তার প্রতিটি আঘাত ছিল সুনির্দিষ্ট ও শক্তিশালী। একজন গুন্ডা ছুরি নিয়ে ফারহানের দিকে ঝাঁপিয়ে পড়ে। ফারহান দক্ষতার সাথে ছুরিটা কেড়ে নেয় এবং তাকে উল্টে ফেলে। দুজন গুন্ডা মাটিতে পড়ে যায়, বাকি একজন ভয়ে পিছু হটে। আর ভাই, এ তো মারামারি জানে, একে ধরা তো কঠিন। কিন্তু এর মধ্যেই চতুর্থ গুন্ডা এসে ফারহানকে পেছন দিক থেকে আঘাত করে। ফারহান মাটিতে পড়ে যায়। তারা তাকে ঘিরে ধরে মারতে শুরু করে। ফারহান আপ্রাণ চেষ্টা করে নিজেকে রক্ষা করার, কিন্তু তাদের সংখ্যা বেশি। তাদের আঘাতে ফারহানের শরীর ক্ষতবিক্ষত হতে থাকে। ফারহান মাটিতে পড়েও ধুকতে ধুকতে বলে, তোমাদের উদ্দেশ্য কি? কে পাঠিয়েছে তোমাদের? গুন্ডারা কোনো উত্তর দেয় না। তারা তাকে টেনে মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। ফারহান শেষ শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাড়ির অফিসে প্রধানমন্ত্রী চিন্তিত মুখে পায়চারি করছেন। তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছে। সামিয়া দ্রুত পায়ে তার অফিস রুমে প্রবেশ করে। তার চোখে মুখে গভীর উদ্বেগ। বাবা, ফারহান ফোন ধরছে না। আমার খুব ভয় লাগছে। এতক্ষণে তার ফেরার কথা ছিল। প্রধানমন্ত্রী সামিয়ার অস্থিরতা দেখে আরো চিন্তিত হয়ে পড়েন।
কি হয়েছে মা? এত রাতে ফারহান কোথায়? সে তার পুরনো বাড়িতে গিয়েছিল সন্ধ্যার দিকে। ওর ফোন বন্ধ পাচ্ছি, আমার মনে হচ্ছে ওর কোনো বিপদ হয়েছে। সামিয়ার কথা শুনে প্রধানমন্ত্রীর মুখমণ্ডল কঠিন হয়ে যায়। সামিয়ার কথায় তিনি বুঝতে পারেন কিছু একটা হয়েছে। প্রধানমন্ত্রী মেজর রহমানের নাম্বারে ফোন করে। মেজর রহমান, এক্ষুনি ফারহানকে খুঁজে বের করুন। তার জীবন বিপদে। আমার স্ত্রী আর শালুকের উপর নজর রাখুন আর দ্রুত পুলিশ পাঠান। জি স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। প্রধানমন্ত্রী ফোনটা রেখে সামিয়ার হাত ধরেন। ভয় পেও না মা, আমি সব দেখছি। সামিয়া ভয় কাঁপছিল। তার মন ফারহানের জন্য উদ্বিগ্ন। সে জানত ফারহান হয়তো বিপদে পড়েছে। এদিকে শহরের একটি নির্জন গলিতে পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে দ্রুত আসে। গুন্ডারা ফারহানকে মাইক্রোবাসে তোলার চেষ্টা করছিল, কিন্তু পুলিশের সাইরেন শুনে তারা চমকে ওঠে। পুলিশ এসেছে, পালা! গুন্ডারা ফারহানকে ফেলে রেখে দ্রুত মাইক্রোবাসে চড়ে পালায়। পুলিশ সদস্যরা দ্রুত ফারহানের কাছে পৌঁছায়। ফারহান তখন মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে, তার শরীর থেকে রক্ত ঝরছে। ফারহান সাহেব, ফারহান সাহেব, অ্যাম্বুলেন্স ডাকো দ্রুত। ফারহানকে দ্রুত উদ্ধার করা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে গুরুতর আহত হয়েছে। খবরটা দ্রুত প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়। মেজর রহমান প্রধানমন্ত্রীর ফোনে বলেন, স্যার, ফারহান সাহেবকে উদ্ধার করা হয়েছে, তবে তিনি গুরুতর আহত। তাকে হসপিটালে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর চোখে মুখে এক ধরনের স্বস্তি আসে, কিন্তু একই সাথে উদ্বেগও বাড়ে। প্রধানমন্ত্রী সামিয়ার দিকে তাকিয়ে বলে, ফারহানকে পাওয়া গেছে মা, সে আহত হয়েছে, হাসপাতালে নেওয়া হচ্ছে। সামিয়া এই খবর শুনে ছুটে যেতে চায়। আমি যাবো বাবা, আমাকে ফারহানের কাছে নিয়ে চলো প্লিজ বাবা। প্রধানমন্ত্রী সামিয়াকে ধরে রাখেন। তার মনে এক কঠিন প্রতিজ্ঞা দানা বাঁধে। তিনি এবার তার স্ত্রী আর শালুকের সব ষড়যন্ত্রের শেষ দেখতে চান। ফারহানকে এই অবস্থার জন্য দায়ী যারা, তাদের কাউকেই তিনি ছাড়বেন না। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিআইপি কেবিনে ফারহান শুয়ে আছে। তার কপালে ব্যান্ডেজ, মুখে আঘাতের চিহ্ন। সে গভীর ঘুমে আচ্ছন্ন। সামিয়া ফারহানের বিছানার পাশে একটি চেয়ারে বসে আছে। তার হাত শক্ত করে ধরে আছে। তার চোখে জল, মুখে উদ্বেগের ছাপ। রাতে সে এখানে এসে ফারহানের পাশে বসে আছে। এক মুহূর্তের জন্য তাকে ছেড়ে যায়নি। সামিয়া মনে মনে বলে, ফারহান, কত কষ্টই না পেলে তুমি। সব আমার মা আর আমার মামার জন্য। তোমাকে কিচ্ছু হতে দেব না আমি ফারহান। অনেকক্ষণ পর ফারহানের জ্ঞান ফিরে। সে আস্তে আস্তে চোখ খোলে। প্রথমে তার চোখ ঘোলাটে থাকে, তারপর সে সামিয়াকে দেখতে পায়। ফারহান ক্ষীণ কণ্ঠে বলে, সামিয়া তুমি? সামিয়া ফারহানের কথা শুনে চমকে ওঠে। সে দ্রুত ফারহানের দিকে ঝুঁকে আসে, তার চোখে জল। হ্যাঁ ফারহান, আমি। কেমন লাগছে তোমার এখন? বেশি ব্যথা? ফারহান মৃদু হেসে বলে, তুমি বাসে থাকলে আর কিসের ব্যথা সামিয়া? ফারহানের কথা শুনে সামিয়ার মুখে এক ঝলক হাসি ফুটে ওঠে। সে ফারহানের কপালে আলতো করে হাত বোলায়। আমার খুব ভয় লাগছিল জানো, মনে হচ্ছিল তোমাকে বুঝি হারিয়ে ফেলবো। বাবা বলেছেন, ডাক্তারেরা নাকি বলেছেন তুমি এখন বিপদ মুক্ত। আমি এত খুশি হয়েছিলাম। আমি জানতাম তুমি আসবে সামিয়া, তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে। বিশ্বাস না করলে কি হয়? তুমি তো আমার সব। আমি তো সব জেনেছি ফারহান। তোমার বাবার সাথে যা হয়েছিল, আমার বাবা যা করেছিল, আমি লজ্জিত। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়ার কিছু নেই। আমি তো আগে বলেছি তুমি নির্দোষ। তুমি আমাকে বুঝেছো, সেটাই আমার জন্য যথেষ্ট। আর তুমি জানো না সেদিন কি হয়েছিল আমার বাবার সাথে। তোমার বাবাও দোষী নন। আমার বাবা দোষী নন মানে? একটু সুস্থ হয়নি, পরে সব বলবো। ঠিক আছে, আমিও এখন কিছু শুনবো না, আগে তুমি সুস্থ হও। সামিয়া উঠে ফারহানের কপালে আলতো করে চুমু খায়। তাদের ভালোবাসা যেন এই কঠিন সময় আরো গভীর হয়। সামিয়ার চোখে মুখে এখন আর কোনো অহংকার নেই, শুধু ভালোবাসা আর সেবা। সে ফারহানের পাশে বসে তার সেবা করতে থাকে, তার চোখে চোখ রেখে কথা বলে। তাদের প্রতিটি কথা, প্রতিটি স্পর্শ তাদের ভালোবাসার গভীরতা প্রমাণ করে। তুমি সারা রাত ছিলে নাকি এখানে? হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত কোথাও যেতে পারিনি। তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে, কিন্তু
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ফারহান। ফারহান মৃদু হাসে, তার চোখে এক অনাবিল শান্তি। সামিয়া ফারহানের হাত ধরে। আর কখনোই তোমাকে একা ছাড়বো না আমি, কখনো না। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি। তোমাকে কিভাবে ছেড়ে যাবো বলো? তুমি তো আমার সেই ছোটবেলার ভালোবাসা, তুমি তো আমার সেই ছোটবেলার স্ত্রী। স্ত্রী শব্দটা সামিয়ার কানে যেন ভালো করে পৌঁছালো না। স্ত্রী মানে? এদিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসে এক থমথমে পরিবেশ। প্রধানমন্ত্রীর সামনে শাকিলা বেগম আর মোজাম্মেল হক, তাদের হাতকড়া পরানো। তাদের মুখে তখন ভয় আর অসহায়ত্বের ছাপ স্পষ্ট। প্রধানমন্ত্রী কঠোর মুখে বসে আছেন। মেজর রহমান এবং কয়েকজন পুলিশ অফিসারও সেখানে উপস্থিত। প্রধানমন্ত্রী কঠোর কণ্ঠে বলেন, শাকিল, মোজাম্মেল, তোমরা এত নিচে নামতে পারো? আমারই জামাইকে, আমারই মেয়েকে হত্যা করার চেষ্টা করেছো কেন? শুধু এই সম্পত্তির লোভে? শাকিলা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলতে পারে না। মোজাম্মেল হকের মুখ ফ্যাকাশে। দোলা ভাই, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন। চুপ, একদম আমাকে দুলাভাই রাখবে না। আর ক্ষমা? কিসের ক্ষমা? একজন নিরপরাধ মানুষকে তোমরা মেরে ফেলতে চেয়েছিলে, আমার মেয়েকেও বিপদে ফেলতে চেয়েছিলে। এর কি কোনো ক্ষমা হয়? আর আজ যদি তোমাদের ক্ষমা করে দিই, তাহলে সেটা আমার দেশের সাথে, আমার জনগণের সাথে গাদ্দারি করা হবে। মেজর রহমান একটি ফাইল প্রধানমন্ত্রীর হাতে দেন। স্যার, আমাদের তদন্তের সব প্রমাণ উঠে এসেছে। ফারহান সাহেবকে আক্রমণ করার নির্দেশ শাকিলা বেগম এবং মোজাম্মেল হকই দিয়েছিল। তাদের ভাড়া করা গুন্ডাদের স্বীকারোক্তিও আমাদের কাছে আছে। প্রধানমন্ত্রী ফাইলটা খুলে দেখেন। ফাইলের ভেতরে গুন্ডাদের ছবি, তাদের স্বীকারোক্তি এবং শাকিলা বেগম ও মোজাম্মেল হকের ফোনে নির্দেশনার প্রমাণ। প্রধানমন্ত্রী ফাইলটা বন্ধ করে। শাকিলা বেগম ও মোজাম্মেল হকের দিকে তাকিয়ে বলেন, তোমাদের লোভের কোনো সীমা ছিল না। নিজের স্বার্থের জন্য তোমরা এত বড় অপরাধ করেছো। তোমাদের জন্য আমি লজ্জিত। শাকিলা বেগম তখনও কিছু বলতে পারছিল না, তার অহংকার যেন মাটিতে মিশে গেছে। তোমাদের কার্যকলাপের জন্য আমার সম্মান আর জনসম্মুখে ছোট হয়েছে। আমি তোমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছি। মেজর রহমান, এদের গ্রেপ্তার করুন। পুলিশ অফিসাররা শাকিলা বেগম আর মোজাম্মেল হককে নিয়ে যেতে উদ্যত হয়। শাকিলা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ওগো শুনছো, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমাকে জেলে দিও না। মোজাম্মেল হক প্রধানমন্ত্রীর পায়ে পড়ে বলে, দোলা ভাই, আমাদের বাঁচান, দয়া করুন, আমরা আর কখনো এমন করব না। কিন্তু প্রধানমন্ত্রীর মুখমণ্ডল কঠোর, তিনি তাদের দিকে কোনো সহানুভূতি দেখান না। তোমাদের এই লোভের পরিণতি তোমাদের ভোগ করতেই হবে। আইন তার নিজের পথে চলবে, নিয়ে যান এদের। পুলিশ অফিসাররা শাকিলা বেগম ও মোজাম্মেল হককে হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যায়। তাদের চিৎকার বাড়ির বাতাসে মিশিয়ে যায়। প্রধানমন্ত্রীর মনে এক ধরনের কষ্ট হয়, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার এক গভীর শান্তিও আসে। দুদিন পর শাকিলা বেগম আর মোজাম্মেল হককে আবারও প্রধানমন্ত্রীর অফিসে আনা হয়েছে। এবার তাদের মুখে কোনো অহংকার নেই, কেবল অনুশোচনা আর ভয়। তাদের চোখ খোলা, মুখ শুকিয়ে গেছে। শাকিলা বেগম মাথা নিচু করে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ওগো শুনছো, আমি ফারহান আর সামিয়ার কাছে ক্ষমা চাইছি। আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল, আমি বুঝতে পারিনি কি ভুল করেছি। আমাকে একটা সুযোগ দাও প্লিজ। মোজাম্মেল হক মাথা নিচু করে বলে, স্যার, আমরা অনেক ভুল করেছি, আমরা ক্ষমাহীন অপরাধ করেছি, কিন্তু প্লিজ আমাদের জেলে পাঠাবেন না, আমরা আমাদের ভুল শুধরে নিব। প্রধানমন্ত্রী তাদের দিকে তাকিয়ে থাকেন। তার মনে এক ধরনের সহানুভূতি জাগে, কিন্তু তিনি জানেন তাদের এই অপরাধ গুরুতর। আমি জানি তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, কিন্তু তোমাদের অপরাধ এতটাই গুরুতর যে এর জন্য শাস্তি হওয়া প্রয়োজন। আইন সবার জন্য সমান। শাকিলা বেগম আর মোজাম্মেল হকের মুখে হতাশা নেমে আসে। আমি তোমাদের সংশোধনের একটা সুযোগ দেব, কিন্তু তার আগে তোমাদের কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। যে কোনো প্রায়শ্চিত্ত করবো গো, শুধু জেলে পাঠিও না। তোমাদের দুজনকে 2 বছরের জেলে যেতে হবে। এই 2 বছর তোমরা নিজেদের ভুল সম্পর্কে চিন্তা করবে। ফারহান এবং তোমার নিজের মেয়ের প্রতি তোমাদের যে অন্যায় তা নিয়ে অনুশোচনা করবে। এটা তোমাদের প্রাপ্য শাস্তি।
তবে এই সংশোধনের জন্য একটা সুযোগও বটে। শাকিলা বেগম আর মোজাম্মেল হকের মুখ ফ্যাকাশে হয়ে যায়। 2 বছরের জেল। শাকিলা বেগম আস্তে করে বলে, 2 বছর? হ্যাঁ, 2 বছর। এরপর যখন তোমরা ফিরে আসবে, আমি আশা করি তোমরা সম্পূর্ণ বদলে যাবে। তোমরা নতুন করে তোমাদের জীবন শুরু করতে পারবে, যদি তোমরা সত্যি তোমাদের ভুল বুঝতে পারো। প্রধানমন্ত্রীর চোখে মুখে এক ধরনের দৃঢ়তা আর মমতা। তিনি তাদের সংশোধনের সুযোগ দিতে চান। পুলিশ অফিসাররা শাকিলা বেগম আর মোজাম্মেল হককে নিয়ে যেতে আসে। তারা আর কোনো প্রতিবাদ করে না। তারা জানে এটা তাদের পরিণতি। সামিয়ার মা ও মামা তাদের নিজেদের ভুল বুঝতে পারে এবং প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত মেনে নেয়। তারা আর কোনো কথা না বলে নীরবে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাড়ির লিভিং রুমে সামিয়া, ফারহান আর সামিরা বসে আছে। ফারহান হাসপাতাল থেকে ফিরে এসেছে, যদিও এখনো পুরোপুরি সুস্থ নয়। সামিয়া তার পাশে বসে তার হাত ধরে আছে। সামিরার মুখে এক অনাবিল আনন্দ। সে খুশি যে তার বোনের জীবনে শান্তি ফিরে এসেছে এবং ফারহানও সুরক্ষিত আছে। সামিরা হাসি মুখে বলে, আপু, আমি জানতাম সব ঠিক হয়ে যাবে। দেখো এখন তোমরা কত সুখী। সামিয়া ফারহানের দিকে তাকিয়ে হাসে। হ্যাঁ রে সামিরা, সব ঠিক হয়ে গেছে, কিন্তু মা তো জেলে আছে। ফারহান সামিরার দিকে তাকিয়ে বলে, তোমার জন্যই তো সব ঠিক হলো সামিয়া। তুমি আমাদের পাশে না থাকলে হয়তো আরো কঠিন হতো। তুলা ভাই, আমি তো শুধু সত্যিটা বলেছি, আর তোমরা তো একে অপরকে ভালোবাসো। ভালোবাসার জয় তো হবেই। সামিয়া আর ফারহান একে অপরের দিকে তাকায়। তাদের চোখে ভালোবাসা আর শান্তি। সামিরা তাদের দুজনের দিকে তাকিয়ে মনে মনে খুশি হয়। তার মা আর মামার পরিণতি দেখে সে হয়তো কিছুটা দুঃখিত, কিন্তু তার বোনের সুখই তার কাছে সবচেয়ে বড়। সামিরা মনে মনে বলে, আমার আপু আর তুলা ভাই যেন সবসময় আমার সুখী থাকে, এটাই আমার সব থেকে বড় চাওয়া। সামিরা তাদের হাসতে দেখে নিজে নিজেই খুশি হয়। পরিবারের ওপর থেকে যেন এক কালো মেঘ সরে গেছে। নতুন এক সূর্যের আলো তাদের জীবনে প্রবেশ করেছে। লিভিং রুমের পরিবেশটা এখন শান্ত, কিন্তু একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী এবার সব কথা সামিয়ার সামনে খুলে বলতে চান। তিনি গম্ভীর মুখে সামিয়ার দিকে তাকিয়ে বলেন, মা, আজ আমি তোমাদের সামনে এমন কিছু কথা বলতে চাই যা এতদিন আমার বুকের ভেতরে চাপা ছিল। ফারহান, তুমি তো সব জানোই, তুমিও বসো। সামিয়া আর ফারহান একে অপরের দিকে। কি কথা বাবা? সব কিছু তো মিটে গেছে। না মা, সব মিটে যায়নি। কিছু সত্য এখনো তোমাদের অজানা, যে সত্য তোমাদের জীবন আর আমার জীবনকে উলটপালট করে দিয়েছিল। প্রধানমন্ত্রী দীর্ঘশ্বাস ফেলেন। তার চোখ চলে যায় অতীত স্মৃতির গলিপথে। তোমাদের দুজনের বাবা আজমল চৌধুরী আর আমরা শুধু রাজনৈতিক নেতা ছিলাম না সামিয়া, আমরা ছিলাম আত্মার বন্ধু, ভাইয়ের চেয়েও বেশি। রাজনীতিতে আসার আগ থেকেই আমাদের বন্ধুত্ব ছিল অবিচ্ছেদ্য। 20 বছর আগের কথা, একটি জনসভা, জনাকীর্ণ মাঠ। তখনও আমি আর আজমল রাজনৈতিক নেতা ছিলাম। আজমল চৌধুরী মঞ্চে দাঁড়িয়ে মাইকে কথা বলছিল, হাজার হাজার মানুষ তার কথা শুনছিল। আজমল চৌধুরী মাইকে আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, বন্ধুরা, আমরা এই দেশের জন্য বাঁচতে চাই, এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আমাদের বন্ধুত্ব এই দেশের মানুষের জন্য, এই দেশের উন্নয়নের জন্য। মানুষ হাততালি দেয়। জনসভা শেষে আজমল চৌধুরী আর যুবক প্রধানমন্ত্রী একসঙ্গে হাঁটছিলেন। আজমল, তুই আর আমি যদি একসঙ্গে কাজ করি, এই দেশকে সত্যি বদলে দিতে পারবো। হ্যাঁ রে বন্ধু, আমাদের স্বপ্ন এক, লক্ষ্য এক। আমি জানি তোর উপর আমার চোখ বন্ধ করে ভরসা করা যায়। আমিও তোকে বিশ্বাস করি আজমল, আমাদের বন্ধুত্ব অমর হয়ে থাকবে। ভবিষ্যতে আমরা আমাদের সন্তানদেরকেও সেই বন্ধুত্ব শেখাবো। একদম তাই। আমাদের ছেলেমেয়েরা বড় হবে, একসঙ্গে খেলবে, হাসবে, আর আমাদের বন্ধুত্ব দেখেই শিখবে। তারা হাসতে হাসতে একে অপরের কাঁধে হাত রেখে হেঁটে চলে। তাদের চোখে ভবিষ্যতের স্বপ্ন আর অদম্য দৃঢ়তা। বর্তমান দৃশ্যে ফিরে আসে। সে ছিল আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু সামিয়া। আমরা একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করতাম। আমাদের স্বপ্ন ছিল এক, দেশ গড়ার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নটা এক মুহূর্তে ভেঙে গিয়েছিল। সামিয়া ফারহানের দিকে তাকায়। ফারহান মাথা নিচু করে বসে আছে। তার চোখে সেই পুরনো কষ্ট ফিরে আসে।
ফারহান গভীর মনোযোগ দিয়ে শুনছে। আগে থেকে জানি সে সব, নিজের চোখে দেখা তার। সবাই জানতো যে আমরা দুজন ছিলাম একে অপরের পরিপূরক। আজমল ছিল দেশের জনপ্রিয় নেতা, আর আমি ছিলাম তার পাশে ছায়ার মতো। আর জানো সামিয়া, তোমাদের দুজনের ছোটবেলায় যখন তোমার বয়স মাত্র 6 আর ফারহান 9 বছরের ছিল, তখন আমরা একটা কাণ্ড করেছিলাম। সামিয়া অবাক হয়ে প্রধানমন্ত্রীর দিকে তাকায়। কি কাণ্ড বাবা? ফ্ল্যাশব্যাক 17 বছর আগের কথা। একদিন সামিয়াকে তার বাবা আজমল চৌধুরীর বাড়িতে নিয়ে বেড়াতে এসেছিল। বাড়ির ছাদে আড়ম্বর পরিবেশ। ছোট্ট সামিয়া 6 বছর আর ফারহান 9 বছর খেলছিল। সামিয়ার বাবা ও আজমল চৌধুরী পাশে দাঁড়িয়ে হাসছেন। চারপাশে কয়েকজন বিশ্বস্ত মানুষ। শোনেন সবাই, আজ আমার আর করিমের একটা ইচ্ছা পূরণ করতে চাই। আমরা চাই আমাদের বন্ধুত্বটা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না থাকুক, এটা আমাদের পরবর্তী প্রজন্ম পর্যন্ত থাকুক। আমরা চেয়েছিলাম এই 2 বাচ্চা যেন বড় হয়ে আমাদের মতোই বন্ধু হয়, কিন্তু তার চেয়েও একটা বড় স্বপ্ন আমাদের ছিল। আজমল চৌধুরীর স্ত্রী ফারহানের দিকে তাকিয়ে হাসেন। আহা, কি সুন্দর দুইটা বাচ্চা। তখন একজন মৌলভী আসেন। সবাই অবাক হয়। সব ঠিক আছে তো? আজমল চৌধুরী আর যুবক প্রধানমন্ত্রী হাসেন। হ্যাঁ, সব ঠিক আছে। আমরা আমাদের ছেলে ফারহান আর করিমের মেয়ে সামিয়ার বিয়ে দিতে চাই, আজকের মতো। সবাই অবাক হয়ে যায়। ছোট সামিয়া বোঝে না। ফারহান কিছুটা বুঝতে পেরেছিল, তবে বড় হওয়ার পর সব ভালো করে বুঝে গেছিল। তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে হাসে। সেদিন খুবই গোপনে সামান্য আয়োজনের মধ্যে ফারহান আর সামিয়ার বিয়ে হয়। এই বিয়ে ছিল 2 বন্ধুর এক অদ্ভুত প্রতিশ্রুতি। ওই দেখ আজমল, আমাদের ছেলেমেয়েদের এখনই বিয়ে দিয়ে দিলাম। ওরা বড় হয়ে দেখবে আমরা কত পাগল ছিলাম। আমরা পাগল ছিলাম না বন্ধু, আমরা জানতাম আমাদের এই বন্ধন ভাঙার সাধ্য কারণেই, আর এই বিয়ে ওদের একটা ভবিষ্যতের পথ দেখিয়ে দিল। প্রধানমন্ত্রী বর্তমান দৃশ্যে ফিরে এসে সামিয়ার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ মা, তোদের তখন ছোটবেলাতেই বিয়ে দেওয়া হয়েছিল, একটা প্রতীকী বিয়ে। আমরা চেয়েছিলাম তোরা বড় হয়ে একে অপরের পাশে থাকিস। আর এই কারণেই আমি তোকে বড় হওয়ার পর ফারহানের সাথে আবার বিয়ে দিয়েছিলাম, কারণ এটা ছিল ফারহানের বাবার কাছে দেওয়া আমার প্রতিশ্রুতি। সামিয়া হতবাক হয়ে যায়। তার চোখ কপালে। তার ছোটবেলায় এমন কিছু হয়েছিল সে কল্পনাও করতে পারেনি। এসব কি বলছো বাবা? আমার ছোটবেলায় বিয়ে হয়েছিল আর তুমি জানো এসব? ফারহান আস্তে করে বলে, আমি জানতাম ছোটবেলায় একটা কিছু হয়েছিল, বাবা মা প্রায়ই বলতেন, কিন্তু এর গভীরতা জানতাম না। বড় হয়ে বুঝতে পেরেছিলাম। সেদিন হসপিটালে তোমাকে একটু ইশারা দিয়েছিলাম, মনে নেই? সামিয়া ফারহানের দিকে তাকায়। তাদের সম্পর্ক কতটা গভীরে প্রথিত তা সে এই প্রথমবার বুঝতে পারে। ও, এটা ছিল তাহলে। কিন্তু পরে কি হলো বাবা? তোমাদের বন্ধুত্বের গল্পটা তো খুব ইন্টারেস্টিং লাগছে, তাড়াতাড়ি বলো পুরোটা। প্রধানমন্ত্রী গভীর দীর্ঘশ্বাস ফেলে। তার চোখে জল ছলছল করছে। এই অংশটি তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। সবই ঠিক চলছিল সামিয়া। আজমল আর আমি দেশের জন্য কাজ করছিলাম, কিন্তু ক্ষমতা জিনিসটা মানুষকে অন্ধ করে দেয়। আজমল ছিল খুব সৎ, সে কোনো দুর্নীতি মেনে নিতে পারত না। প্রধানমন্ত্রীর চোখে ভেসে ওঠে 15 বছর আগের দৃশ্য। একটি গোপন বৈঠক রাত। আজমল চৌধুরী এবং প্রধানমন্ত্রী একটি অন্ধকার ঘরে বসে আছেন। তাদের মুখে উদ্বেগের ছাপ। টেবিলের ওপর কিছু গুরুত্বপূর্ণ সরকারি নথি। করিম, আমি এই দুর্নীতি মেনে নিতে পারছি না। এই অস্ত্র কেনাবেচায় এত বড় দুর্নীতি, আমি এটা ফাঁস করব। আজমল, তুই কি বলছিস? এটা ফাঁস করলে আমাদের সবার জীবন বিপদে পড়বে, সরকারের পতন হবে। মাফিয়াদের সাথে জড়িয়ে আছিস, ওরা তোকে মেরে ফেলবে। আমি পিছপা হব না করিম। আমার দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমাকে এটা করতেই হবে। আমি এই দেশের জন্য জীবন দিতেও রাজি আছি। প্রধানমন্ত্রী আজমলকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আজমল তার সিদ্ধান্তে অটল। আজমল, তুই জানিস না এই সিন্ডিকেটের পেছনে কত শক্তিশালী মানুষ আছে, তারা তোকে শেষ করে দেবে। আজমল চৌধুরী উঠে দাঁড়ায়। যদি দেশের জন্য জীবন দিতে হয় আমি দেব,
কিন্তু এই অন্যায় মেনে নেব না। সেদিন রাতে আজমল চৌধুরী সেই দুর্নীতির ফাইল ফাঁস করার সিদ্ধান্ত নেন। রাত গভীর হয়। পরের দিন সকালে খবর আসে আজমল চৌধুরী গায়েব হয়ে গেছেন। দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। প্রধানমন্ত্রীর মনে এক গভীর আঘাত আসে। তিনি নিজেকে দায়ী মনে করেন, কারণ তিনি আজমলকে আটকাতে পারেননি। তিনি সেদিন তাকে বাঁচাতে পারেননি। প্রধানমন্ত্রী পাগলের মতো আজমলকে খুঁজতে থাকেন, কিন্তু কোনো লাভ হয় না। তিনি বুঝতে পারেন আজমল দেশের জন্য জীবন দিয়েছে। ওই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। আর তার বন্ধুর হত্যার পেছনে সেই ক্ষমতাশালী সিন্ডিকেট জড়িয়েছিল যারা দুর্নীতিতে জড়িত। প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সেই সিন্ডিকেটকে শেষ করে, কিন্তু তিনি তার বন্ধুকে আর ফিরে পান না। প্রধানমন্ত্রী আবার বর্তমান দৃশ্যে ফিরে এসে চোখে জল নিয়ে বলে, আজমল সে দেশের জন্য জীবন দিল সামিয়া। আমার চোখের সামনে সে চলে গেল, আর আমি তাকে বাঁচাতে পারলাম না। আমি নিজেকে সেই দিনের পর থেকে দোষী মনে করে এসেছি। আমি জানতাম তার এই পরিণতি আমার নীরবতার ফল। আমি তো জানতাম সব কিছু, কিন্তু ভয়ে আমি তাকে পুরোপুরি সাহায্য করতে পারিনি। আমি তার জীবন বাঁচাতে পারিনি। সামিয়া আর ফারহান দুজনেই নীরব। সামিয়া চোখে জল। আমি সব সময় ফারহানকে দেখে রেখেছি। ওর বাবাকে দেওয়া আমার প্রতিশ্রুতি ছিল যে আমি ওর পরিবারকে দেখে রাখব। ফারহানকে কিছুদিন এতিমখানায় রেখেছিলাম। তার বাবার শোকে কিছুদিন পর মাও মারা যান। ফারহান যখন আস্তে আস্তে বড় হলো, তখন কাছে ড্রাইভার হিসেবে রেখেছিলাম, যাতে আমি আর খোঁজ নিতে পারি, ওকে সুরক্ষিত রাখতে পারি, ও যেন ভালো থাকে। কিন্তু আমার মনে ছিল এক গভীর ক্ষত, একটা অপরাধবোধ। প্রধানমন্ত্রী ফারহানের দিকে তাকান। আমি জানতাম তখন সামিয়ার বিয়ের বয়স হবে, তখন ফারহানের সাথে তাকে আবার বিয়ে দেব। এটাই ছিল আমার ভুলের প্রায়শ্চিত্ত, আজমলকে দেওয়া আমার প্রতিশ্রুতি। আমি চেয়েছিলাম আজমলের সন্তান আমার মেয়ের স্বামী হোক। তাদের ভালোবাসা দিয়ে যেন আজমলের আত্মত্যাগ সার্থক হয়। আর ফারহান সেসব জেনে শুনেও আমার পাশে ছিল। সে কোনোদিন প্রতিশোধের কথা বলেনি সামিয়া। সে শুধু তার বাবার মতো ভালোবাসা দিয়ে সব জয় করতে চেয়েছে। সামিয়া চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ে। সে অবাক আর ব্যথিত হয়। তার বাবা এত বড় একটা গোপন কষ্ট বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ফারহান, যাকে সে প্রথমে ড্রাইভার বলে অপমান করেছিল, সে তো আসলে একজন শহীদ নেতার সন্তান, আর তার বাবার বন্ধুর প্রতিশ্রুতির ফসল। সামিয়া কাপা কণ্ঠে প্রধানমন্ত্রীর হাত ধরে বলে, বাবা, তুমি এত কষ্ট বুকে নিয়েছিলে, আর ফারহান, ও তো সব জানতো, তবুও কিচ্ছু বলেনি। আমাকে ক্ষমা করে দাও ফারহান। ফারহান সামিয়ার হাত ধরে। তার চোখে কোনো অভিযোগ নেই, কেবল গভীর ভালোবাসা আর শান্তি। তাদের সম্পর্ক এখন এক নতুন মোড়ে এসে দাঁড়ায়। এই সত্য উন্মোচন তাদের ভালোবাসাকে আরো গভীর করে তোলে, যা কেবল স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, বরং দুটি পরিবারের ইতিহাস, আত্মত্যাগ আর প্রতিশ্রুতির এক বন্ধন।